ফিমেল অ্যাট্রাকশনের কারণে জাস্ট আছে ফিমেল ড্রপ অ্যাট্রাকশন না, ইনজুরি একটা বড় কারণ ছিল। খারাপ মানুষ থেকে আসলে দূরে থাকা বেটার। কেটে এরকম একটা সফট বক্স বানাইছি। এনজিওগুলো কি আসলে এটার মাধ্যমে কারো উপকার করতেছে নাকি জাস্ট নিজেরা নিজেদের উদরপূর্তি করতেছে? আর এখন এমন অবস্থা 2026 সালে ফান্ড ক্রাইসিস দেখা দিচ্ছে, ডোনাররা ফান্ড করতেছে না, ইভেন বড় বড় এনজিওরাও ফান্ড পাচ্ছে না। ওই লোকমা দিয়ে বসছে, আমার এক দোকানের হিসাব এখনো বাকি আছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা চ্যানেল চালাই। কারণ আমি চাই এই ওয়ার্কশপে আমার এখানে যারা জয়েন করবে, হ্যাঁ, তাদেরকে ঘাড় ধরে আপওয়ার্কে প্রজেক্ট পাওয়ানো। আজিজুলে ভর্তি হবে এরকম একটা প্ল্যান ছিল। প্রাইভেট ইউনিভার্সিটি ট্রাই করা হয়েছিল কি? বাপের পয়সা নেই। তাহলে আমাদের যে একজন ক্রিকেটার চিকিৎসার অভাবে মারা গেলেন। তো যখন কোনো কেস ইওনো পর্যন্ত যায়, তখন আপনাকে উইদিন 15 মিনিট আপনাকে অ্যাকশন নিতে হবে। গতকালকে মারুফ ভাই প্রথম তার প্রজেক্ট পাইছে। 50টা মুরগি, 60টা মুরগি, 100টা মুরগি, দেন হচ্ছে যে 25-30টা ছাগল সবসময় দেখছি আমার বাসাতে। নামমাত্র টাকা একটা ওয়ার্কশপে নিয়ে আসছি, অ্যান্ড এরপরে দেখা যাবে এই কনসালটেন্সির জন্য আমি হিউজ চার্জও করতে পারি। এবং আসলে আমি মোটিভেশন ছিল না বিধায় আমি কাজ করতাম না। জেডাইম স্টুডিও এ তো ভাই পুরো আমার একদম মোটিভেট করে ফেলছে আপরকে আবার নতুন করে শুরু করা। এখন চিন্তা করছি আর ফ্রিতে বিলাবো না। আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম আমাদের আরেকটা পডকাস্টে। আজকের পডকাস্টে আমাদের সাথে যে গেস্ট আছে তার সম্পর্কে যদি বলতে যাই, সে একজন স্পোর্টস পারসন, সে একজন ডিজিটাল ট্রান্সফরমেশন এক্সপার্ট এবং সে একটা এনজিওর সাথেও জড়িত আছে। তার লাইফের ট্রানজিশন অনেকগুলো। আমরা কোনো স্পেশাল টপিকে তার সাথে কথা বলবো না বা কোনো টাকা পয়সা কামানো এসব নিয়েও কথা বলবো না। আমরা কথা বলতে চাই তার লাইফের যে এতগুলো ট্রানজিশন, সে কিভাবে একটার পর একটা ক্যারিয়ার সুইচ করেছে এ সম্পর্কে একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য। তো আমাদের সাথে আছে মাহাদি। মাহাদি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আমি একটু তোমার সম্পর্কে শুনতে চাই যে আসলে তোমার এডুকেশনটা কোথা থেকে প্রথমে শুরু করি তাহলে ফ্যামিলি দিয়ে একটু। ফ্যামিলি রিলিজিয়াস কাইন্ড অফ ফ্যামিলি ছিল আমার শুরু থেকেই। তো এই জন্য আমার দাদার শখ ছিল যে আমি মাদ্রাসায় পড়বো। দেন যেই কথা সেই কাজ, আমার ফ্যামিলি মাদ্রাসায় ভর্তি করে দেয়। দেন আমি মাদ্রাসায় পড়াশোনা করতে করতে সাডেনলি মনে হলো যে অনেকেই সেই সময় বলতেছিল যে মাদ্রাসায় পড়লে তো আর ভাত হবে না, কিছু করে খাইতে পারবি না, তোর ইংরেজি দুর্বল হবে, সব কিছু করতে গেলে দেখবি যে মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ালা ছাত্র, তাইলে তো হবে না কোনো কিছু। তো এই ইয়ার থেকে এই দাখিলের পরে আমি আবার আমার লাইফে পড়াশোনার দিকটা আমি সুইচ করি, যে আমি ইন্টারে ভর্তি হই। ইন্টারে ভর্তি হওয়ার পরে দেন দাখিল এটা ছিল কোন মাদ্রাসা থেকে? এটা ছিল হচ্ছে বগুড়ার মোস্তফা বিয়া আলিয়া মাদ্রাসা, সরকারি মোস্তফা বিয়া আলিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েটে কোথায় আসা হয়? ইন্টারমিডিয়েটে বগুড়ারই একটা কলেজ, শাহ সুলতান কলেজ, গভর্নমেন্ট শাহ সুলতান কলেজ, ওইখানে ভর্তি হওয়া হয়। বাট এইখানেও একটা ইয়ে আছে যে এসএসসি থেকে ইন্টারের ট্রানজিশনটা যে ছিল 4 বছর, আমি স্পোর্টসে ছিলাম এর মাঝখানে। আচ্ছা, তো এই 4 বছর গ্যাপ দিয়ে ইন্টারে মানে পরীক্ষা দেয়া, দেন অনার্সে ভর্তি হওয়া। সেই অনার্সের ক্ষেত্রেও গিয়েও হচ্ছে যে কোথাও পরীক্ষা দিতে পারি নাই, বা বিকজ 3 বছরের গ্যাপ থাকলে পরীক্ষা দেওয়া যায়, 3 সেশন, যেটা 3 সেশনের বাইরে হইলে দিতে পারবেন না কেউ পরীক্ষা। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তো শেষ পর্যন্ত 7 কলেজ ছিল, এখন আর নাই। 7 কলেজে পরীক্ষা দেওয়া গেছে, তো আমি ওইখানে পরীক্ষা দিই, সাডেনলি একটা কলেজে হয়ে যায় ইংলিশ ডিপার্টমেন্টে, তো ওইখানে ভর্তি হয়ে যায়। মানে এইভাবেই আমার পড়াশোনার জার্নিটা চলতেছিল এ পর্যন্ত। আর মাঝখানে একটু বলি নেই, সেটা হচ্ছে যে স্পোর্টসের কারণে 4টা বছর গ্যাপ হয়। আমি মানে খেলাধুলা প্রফেশনালি শুরু করি ক্রিকেট, দেন 14, 16 ডিভিশন খেলা, 18, দেন হচ্ছে যে বাংলা ট্র্যাকে চলে যাওয়া, বিশাল জার্নি আছে এর মাঝখানে আর কি। আচ্ছা, আমি একটু এই জায়গাটা শুনতে চাই। মানে এখানে আমি এখনো ক্লিয়ার না, কারণ এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে নাই। সেটা হচ্ছে যে এই যে এডুকেশন ইয়ার গ্যাপটা, হ্যাঁ, এডুকেশন ইয়ার গ্যাপ কত বছর ছিল আর এটার জন্য আসলে কি প্রবলেম ফেস করতে হয়েছে? স্পোর্টস যখন ছেড়ে দিছি, সার্টেনলি বিভিন্ন কারণে স্পোর্টস ছাড়া, তার ভিতরে হচ্ছে ইনজুরি একটা কারণ, আর এরপরেও হচ্ছে যে আসলে মানে এনভায়রনমেন্টটা পছন্দ হচ্ছিল না, বিভিন্ন কারণে স্পোর্টস ছাড়া। তো এরপরে হচ্ছে যে স্পোর্টস ছাড়ার পরে মনে হলো যে স্টাডি কন্টিনিউ করা দরকার, কারণ এখন করবো কি, এখন তো কিছু করা দরকার। তো এই স্টাডি মানে কন্টিনিউ করতে গিয়ে আমি ভর্তি হয়েছি, 18 সালে পরীক্ষা দিই এইচএসসি দেওয়ার পরে। সাডেনলি ভার্সিটি এক্সাম দেওয়ার সময় যাই দেখি যে আমি ফর্ম ফিল আপ করতে পারতেছি না, কারণ এসএসসির হচ্ছে যে আপনার ব্যাচ থাকতে হবে 15 হইলে আপনি পরীক্ষা দিতে পারবেন। আমি 14, আমি কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারতেছি না। বাট কিছু ইউনিভার্সিটি নিত, যেরকম হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত সেই সময় অ্যালাউ করতেছিল, আর চট্টগ্রামটা শুধু অ্যালাউ করতেছিল, বাকি আর কোনো ইউনিভার্সিটি অ্যালাউ করতেছিল না। তখন ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম তো ছিল না, না, কিন্তু ফার্স্ট টাইম হিসেবে হ্যাঁ
আগের সেশন অ্যালাউ করতেছিল অ্যালাউ করতেছিল, বাট আমি আসলে ভাবলাম যে এমনিতেই রেজাল্ট খারাপ, মানে এ গ্রেড তো পেয়ে পাশ হবে, করা আর চান্স পাওয়া ডিফিকাল্ট ওইদিকে আগে অসম্ভব। আমি তো মানে চিন্তাই করে ফেলছি যে এটা পসিবলই না। এরপরে হচ্ছে যে চট্টগ্রামে যা আমার ফ্রেন্ড বললো যে চট্টগ্রামের পরীক্ষা তুলনামূলক সহজ হয়, তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি দেখতে পারো। বাট আমার কাছে মনে হয়েছে যে না, পরীক্ষাই আর দেবো না, চট্টগ্রামে যাওয়া আসা আমার দ্বারা পসিবল না। আজিজুলে ভর্তি হবো এরকম একটা প্ল্যান ছিল, ন্যাশনালেও নিট ছিল না, দিন শেষে আমার ডিগ্রিতে ন্যাশনালে পর্যন্ত অ্যালাউ করতেছিল না। প্রাইভেট ইউনিভার্সিটি ট্রাই করা হয়েছিল কি? বাপের পয়সা নেই। স্পোর্টস জার্নিটা কেমন ছিল, অ্যান্ড স্পোর্টসের প্রতি কি ভালো লাগা থেকে স্পোর্টস ছিল, নাকি জাস্ট একটা কুল গাই সাজার জন্য এরকম কিছু? স্পোর্টসের ক্ষেত্রে আমার মামা ছিলেন খুব পছন্দ তার স্পোর্টস, ক্রিকেট খেলবা, ক্রিকেটার হবা এরকম একটা ইয়ে ছিল, তো ওনার থেকেই ইন্সপিরেশনটা পাওয়া। দেন হচ্ছে যে স্পোর্টসে ঢোকার পরে দেখলাম যে এনভায়রনমেন্টটা ভালো, খেলে খেলে টাকা কামানো জিনিসটা অনেক মজার। হুম। আর ইভেন এরকম হয়েছে যে শেষে যখন ছাড়ি তখন বেশ ভালো কামাই ছিল স্পোর্টস লাইফে আমার। হ্যাঁ, স্পোর্টসের জার্নিটা খুব ভালো ছিল, এনভায়রনমেন্টটা ভালো ছিল। কিন্তু বাংলাদেশে তো সবাই বলে যে স্পোর্টসে টাকা পয়সা নাই, কারণ ন্যাশনাল টিমে যাওয়ার আগ পর্যন্ত সবার তো অনেক বাজে সিচুয়েশন থাকে। তাহলে তুমি কেমনে কামাইলা? খুবই এটা আসলে অনেকে জানে না, ভিতরে যারা ঢোকেন নাই তারা বুঝতে পারবে না। মূলত হচ্ছে যে স্পোর্টসের একটা প্যাটার্ন আছে, যেরকম ধরেন যে এখানে নেপোটিজমটা চলে বা এখানে রিকমেন্ডেশনটা খুব চলে, কিন্তু রিকমেন্ডেশন কারে করতেছে 19-20-এ রিকমেন্ডেশন হয়, এরকম না যে 10-20-এ রিকমেন্ডেশন হইতেছে, এরকম না। মানে যারা ভালো তুলনামূলক একটু খারাপ হইতে পারে বা কোনো কিছুর দিক থেকে কমতি আছে, এদেরকেও রিকমেন্ড করে আগে দিয়ে পাঠানো হয়, এই জিনিসটা চলে। বাট এখানে অনেকে ভাবে যে টাকা নিয়ে খেলানো হয়, এই জিনিসটা আসলে স্পোর্টসে না, নাই। টাকা পয়সা আর্নিং এর ক্ষেত্রে আমি বলতেছি যে আর্নিংয়ের ক্ষেত্রে ভালো, ঢাকা লিগ যারা খেলতেছে তারা ভালো কামাচ্ছে, এবং যারা ন্যাশনাল লিগ খেলতেছে তারা ভালো কামাচ্ছে, বাংলাদেশ ফার্স্ট ক্লাস যেগুলো বিসিএল যারা খেলতেছে ভালো কামাচ্ছে। এখন তো ইভেন পার ম্যাচ 2 লাখ 4 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে, 2 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। তাহলে আমাদের যে একজন ক্রিকেটার চিকিৎসার অভাবে মারা গেলেন, ওনার নাম ছিল কি, রুবেল মনে হয়, তাই না? সম্ভবত হ্যাঁ, বলার একজন রুবেল ছিলেন। স্পিন বলার ছিলেন, তার ক্ষেত্রে কি ছিল, মানে তার ফাইন্যান্সিয়াল এতটা প্রবলেমে চলে যাওয়ার? আচ্ছা, রুবেল ভাইয়ের কথা আমি যদি বলি, উনি আমরা যখন খেলাধুলা করতাম উনি কন্টিনিউসলি খেলাধুলা করতেন, বাট উনি হুট করে ওপরে ওঠা। যারা কনসিস্টেন্টলি খেলতেছে, খেলতে খেলতে ধরেন ঢাকা লিগ লম্বা টাইম ধরে খেলছে, তারা আর্ন করছে। বাট হুট করে যদি আপনি উপরে ওঠেন তাহলে কিন্তু আর্ন করতে পারবেন না আপনি। আপনাকে একটা সময় পর্যন্ত ওইখানে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, দেন আপনি ওই পর্যায়ে পর্যন্ত। উনি কি আসলে হুট করে ওরকম জাতীয় দলে চলে আসে? না, উনি ডিভিশন অনেক খেলছেন, বাট কথা হচ্ছে যে এটা লাক এবং চয়েস। ম্যানেজমেন্ট কারে চয়েস করবে, কিভাবে চয়েস করবে, সেটা একটা বিষয়। যে আমি একটু উদাহরণ যদি দেই, বগুড়ার একটা ক্রিকেটার, আমাদেরই ব্যাচমেট, একসাথে আমরা খেলাধুলা করছি, একসাথে আমরা বড় হয়েছি, তাওহিদ হৃদয়, খুব পপুলার একজন প্লেয়ার। সে কিন্তু ভালো আর্ন করছে আগেও, ছোটোবেলা থেকে ভালো আর্ন করছে সে। সবার ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে না, বা মানি ইয়েটা সবার ক্ষেত্রে একভাবে কাজ করে না। আচ্ছা, তারপর স্পোর্টস থেকে ড্রপ আউট হওয়ার কারণ কি? এডুকেশন থেকে ড্রপ আউট বুঝলাম, যে এনভায়রনমেন্ট পছন্দ হচ্ছিল না, তারপরে 7 কলেজে ভর্তি হওয়া, তারপর মন মানে নাই, হ্যাঁ একদম। কিন্তু স্পোর্টস থেকে ড্রপ আউটের রিজন কি? স্পোর্টস তো মজার একটা জায়গা। অনেক ডিপ কোয়েশ্চেন, বাট এটা পার্সোনালে যাচ্ছে একটু। আচ্ছা। দু একটা কথা বলি যে স্পোর্টসে একটা বিষয় ছিল যে ফ্যামিলি রিলিজিয়াস হওয়ার কারণে মোরাল জিনিসটা আমি বুঝতাম, বা নৈতিকতা অনৈতিকতাটা আমার ভেতরে বোঝা, মানে স্পোর্টস কি পুরোটা অনৈতিক? না না, পুরোটা অনৈতিক না। এক সময় পর্যন্ত স্পোর্টসে ভালো ছিল। স্পোর্টসে এখন এসে কী হয়েছে যে উদীয়মান ক্রিকেটার দেখে মানুষ টার্গেট করে, এবং আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওই এনভায়রনমেন্টের কারণে আপনি কিন্তু এখানে ঠিক রাখতে পারবেন না নিজের মনকে, আচ্ছা, স্পেশালি। এবং ডিভিশন লেভেলেও এরকম হয়? এক্স্যাক্টলি, মানুষ তো ডিভিশন লেভেল থেকেই শুরু করে এই জিনিসগুলো, যে তাদের মানে ফিমেল অ্যাট্রাকশন বেড়ে যায় ওই সময়। এখন তো মই কি হনুর একটা কথা আছে না, ওই জিনিসটা সেই সময় থেকেই গ্রো আপ করে। আচ্ছা, তাহলে ফিমেল অ্যাট্রাকশনের কারণে জাস্ট ফিমেল অ্যাট্রাকশন না, ইনজুরি একটা বড় কারণ ছিল, ইনজুরির কারণেও ছাড়া। এরপরে হচ্ছে যে ফ্যামিলি সার্ভাইভাল বিষয়টা একটা বিষয় ছিল, যে আর্নিং সোর্সে ঢোকাটা খুব জরুরি ছিল। সো এখন হালাল আর্নিং সোর্সটা ওই সময় মাথায় কাজ করতেছিল, যে হ্যাঁ আমাকে হালালেই থাকতে হবে। আচ্ছা, স্পোর্টস থেকে তারপর আর্নিং সোর্স ম্যানেজ করার জন্য আসলে কি করা হয়েছিল তখন? কি মানে অনলাইন কোনো কিছুতে ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে এসব নিয়ে? তাহলে এই জার্নিটা শুরু হয় অনেক পরে। ধরেন আমি স্পোর্টস ছাড়ি 16-তে, 17 শেষে যায় এই অনলাইন সম্পর্কে ঘাটাঘাটি করা। বাট এর মাঝখানে বেশ টাফ জার্নি গেছে। যেরকম ঢাকায় থাকা অবস্থায় আমি ভার্সিটি করতাম, 2-3 দিন ভার্সিটি করতাম সারা মাসে, আর বাকি সময়টুকু কাজের ভেতর কাটাইতাম। মানে আমার এক ফ্রেন্ড ছিল, সেও বলতো যে ফাঁকা সময় বসে থেকে না থেকে কিছু টাকা আর্ন করা দরকার। আমি বলতাম তাহলে করা যায় কি বল? তো বলতেছে যে ভাই রবির ছাড়ছে, তো রবিতে বিপি নিচ্ছে, ব্র্যান্ড প্রমোটার। তো রবির প্রজেক্ট করি চল, 4 দিনের প্রজেক্ট, 4,000 টাকা দেবে বা 6,000 টাকা দেবে, আশা করা যায় চলে যাবে আমাদের 2 সপ্তাহ।
এরকম একটা বিষয়। ইভেন আমি যদি একটু বলি মানে ব্যাকে যাই, যদি একটু স্পোর্টস ছাড়ার পরে খুব ভয়াবহ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। স্পোর্টস ছাড়ার পরে আমি রাতের বেলা ওটা কান্নাকাটি করতাম, হুম। মধ্যরাতে উঠে কেন? ভয়াবহ লেভেলে কান্নাকাটি করতাম। এর কারণ হচ্ছে যে পকেট ফাঁকা এক, দ্বিতীয়ত হচ্ছে যে যেই প্ল্যান নিয়ে কেরিয়ার নিয়ে আগাচ্ছিলাম সেই কেরিয়ার আসলে হচ্ছিল না, মানে বা ওই ফুলফিল করতে পারি নাই, আমার আক্ষেপ ওইটা একটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি লাইফে করবো কি, আমার তার কোনো কিছু করার নাই। এক স্পোর্টস ড্রপ আউট দিলাম, এরপরে হচ্ছে স্পোর্টসের পরে এডুকেশনও ড্রপ আউট দিছি 2-3 বছরের মাথায়। তো আমার লাইফে আর কিছু করার নাই, আমি একটা বছর পুরোপুরি এরকম গেছে যে আমি শুধু কান্নাকাটির উপর দিয়ে গেছি। এরপরে গিয়ে সাডেনলি কী হইলো যে 7 কলেজে ভর্তি হওয়া, 7 কলেজে ভর্তি হওয়ার পরে ওই যে আমার ফ্রেন্ড আসলো, সে বললো যে ভাই চল প্রজেক্ট করি, এই প্রজেক্টগুলো করতে থাকা। দেন এখান থেকে একটা আর্নিং সোর্স। তখন কি টাইপের প্রজেক্ট করা হতো? মূলত আমরা করতাম হচ্ছে যে প্রোডাক্ট প্রমোশন টাইপের। ইভেন এরকম হয়েছে যে আমি নেসলেতে কাজ করতাম, নেসলেতে কাজ করতে গেলে ওই নেসলেতে এসআরের আন্ডারে 10টা টিম থাকে। তো এসআরের আন্ডারে 10টা টিম থাকলে ওই 10টা টিমের একজন আমি মেম্বার ছিলাম, যে করতাম কি এক বস্তা মাল দিত আমারে, ওই মাল নিয়ে যে আমি মানে বিভিন্ন বাজারে টাজারে গিয়ে ওই সৌজন্য প্রোডাক্টগুলো দেখাইতাম এবং তাদেরকে সৌজন্য প্রোডাক্টগুলো দিয়ে আচ্ছা, এটা কাইন্ড অফ হচ্ছে যে কি বলে প্রোডাক্ট প্রমোশন। আচ্ছা, হ্যাঁ, এসআরও তো কাইন্ড অফ সেম। এসআর হচ্ছে যে বিপিদের হেড হয়, এসআরের আন্ডারে 10-15টা টিম থাকে একটা রিজিয়নের আন্ডারে, এবং সেই 10-15 জন টিমকে সে সার্কুলেট করে টাস্ক ডেলিগেট। এটা রিজিওনাল ম্যানেজারের আন্ডারে না? রিজিয়নাল ম্যানেজার হচ্ছে পুরো ধরেন মানে একটা সাউথ জোন হইতে পারে, ইস্ট জোন হইতে পারে, এটা একটা রিজিয়নাল ম্যানেজার। আচ্ছা, বাট ওর আন্ডারে আবার এসআররা থাকে, অনেকগুলো এসআর থাকে, তার আন্ডারে আবার বিপি টিম থাকে। ওইখানে যতটুকু সেলস রিপ্রেজেন্টেটিভের আন্ডারে আবার হচ্ছে হ্যাঁ এই বিপিরা কাজ করে। হুম, আচ্ছা, বুঝতে পারছি। তো তারপরে আসলে মানে প্রথম কি কি নিয়ে কাজ করা হতো? এখন যতদূর জানি আমি, পার্সোনাল ব্র্যান্ডিং, এসইও এসব নিয়ে কাজ করা হচ্ছে। এটা কি তখন থেকেই শুরু হয় নাকি তখন? না, এটা হচ্ছে যে ধরেন আপনার এই যে কাজগুলো করতেছি, এরপরে সাডেনলি এক সময় আসলে করোনা শুরু হয়। করোনার আগে থেকে কি হয় যে আমার ফ্রেন্ড সার্কেল ইংলিশ ডিপার্টমেন্টে যেহেতু পড়তাম, তো এর মাঝখানে এই যে এতগুলো প্রজেক্ট করছি এগুলো করার কারণে কি হয়েছে যে আপনার কিছু কমিউনিকেশন স্কিলস বাড়ছে। মানে আমি প্রান্তিক পর্যায়ে কমিউনিকেশন করতেছি, আবার আমি ওই নেসলের টিমদের সাথেও আমি কাজ করতেছি, অথবা বিভিন্ন কোম্পানির যাদের সাথে আমরা প্রজেক্ট করছি তাদের মানে ওই সেলস টিমগুলোর সাথে কাজ করতেছি, ওদেরকে দেখে দেখে কিছু স্কিলস বাড়ছে। আর সবচেয়ে বড় স্কিলস বাড়ার পিছনে কারণ হচ্ছে স্পোর্টসের সব মানে চলাফেরা, ডিসিপ্লিন, এই জিনিসগুলো। বিকেএসপিতে ছিলাম আমি মোটামুটি বেশ অনেক লম্বা টাইম। তো ওই সময়গুলোতে কী হয়েছে যে আমাকে ডিসিপ্লিন শেখানো হয়েছে। দেন কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কীভাবে পাবলিকলি নিজেকে প্রেজেন্ট করতে হয়, সেই জিনিসগুলো শেখানো হয়েছে। তো স্কিলসগুলো পরে আমাকে কাজে দিচ্ছিল। তো এরপরে এসে 2017 সালে আমার এক ফ্রেন্ড বলতেছিল যে যেহেতু তোমার ইংলিশ ভালো, যেহেতু তুমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো, তো তুমি সব রাইটিং বোঝো, সব কিছু বোঝো, তাহলে কেননা তুমি একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার হয়ে যাও। এইভাবে আসলে এই অনলাইন জার্নিতে ঢোকা। তখন কন্টেন্ট রাইটার হিসেবে কোনো কি মার্কেট প্লেসে কাজ করা হতো? কাজ করতাম কন্টেন্ট রাইটার হিসেবে, কিন্তু মার্কেট প্লেস ফাইবারে শুরু করছিলাম হচ্ছে যে মিউজিক প্রমোশনের কাজ। আচ্ছা, তখন একজনের কাছে শেখা যে কন্টেন্ট রাইটিং কীভাবে করতে হয়। প্রথম দিকে ক্লায়েন্ট পাইছি, তো লোকাল ক্লায়েন্ট, তো আমারে বলতেছে একটা কন্টেন্ট লিখে দাও। তুমি কন্টেন্ট লিখছি, কীভাবে লিখছি জানেন? কন্টেন্টটা আমি এক জায়গাতে এক আর্টিকেল থেকে কপি করছি, আর এক আর্টিকেল থেকে কপি করছি, আর এক আর্টিকেল কপি করে একটা কন্টেন্ট সাজায়, নিজে লিখি নাই, সাজায় দিয়ে দিছি। তো বলছে পুরো কন্টেন্ট তো কপি কন্টেন্ট। বলছি এই বান্দা জানলো কেমনে কন্টেন্টটা কপি? মানে আমি জানতাম না যে কপি কন্টেন্ট চেক করা যায়। পরে প্লেজিয়ারিজম চেক করা যায়। প্লেজিয়ারিজম চেক করা যায়। তো আমার দুলা ভাইয়ের সুবাদে এক ভাইয়ের সাথে পরিচয় হয়, তার কাছে আবার কন্টেন্ট রাইটিং শেখা, যে প্যাটার্নগুলো কী কী, এসি অপটিমাইজেশন, অন পেজ, অফ পেজ, যে প্যারামিটারগুলো হয় সেগুলো শেখা। দেন হচ্ছে যে আপনার প্লাগারিজম কীভাবে রিমুভ করতে হয়, নিজে কীভাবে লিখতে হয়, মানে স্টোরি টেলিং বিষয়গুলা, কপি রাইটিং বিষয়গুলো সব কিছু পরবর্তীতে শেখা। এইভাবে আস্তে আস্তে এই জার্নিতে ঢোকা। কন্টেন্ট রাইটার হিসেবে ওই সময় স্কোপগুলো কী কী ছিল? এক হচ্ছে ওয়েবসাইটের ব্লগ বা আর্টিকেল এসব লেখা, আর কি হতে পারে? মানে এসব অনেকগুলো ছিল, মানে স্কোপ ছিল। খালি ওয়েবসাইটের আর্টিকেলকেও আপনি যদি আপনি ভাগ করেন কিছুটা, তাহলে আরও বুঝতে পারবেন যে ওই সময় 3 ধরনের আর্টিকেল লেখা হইতো। এক হচ্ছে যে রেসপন্স পোস্ট, যেটা শুধু মানে WH কোয়েশ্চেন দ্বারা হয় বা কোনো কোয়েশ্চেন দ্বারা হয়। আর একটা হচ্ছে পিলার পোস্ট, মানে লং কন্টেন্ট যেগুলো পুরা ব্র্যান্ড ভিজিবিলিটিকে বোঝাবে, পুরা কোম্পানিকে বোঝাবে। আরেকটা হচ্ছে যে আপনার ওই সময় তো ফেসবুকেও মানুষ অতটা নিজের ব্র্যান্ডের মার্কেটিং করতো না, প্রমোশন করতো না। তো ওই সময় ফেসবুক পোস্টেরও রাইটারের দরকার নাই, ওই সময় শুধু ওয়েবসাইট সবচেয়ে বেশি চলতো সেই সময়। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ওয়েবসাইট আর্টিকেল, ব্লগ পোস্ট,
ব্লগ পোস্ট চলতো, অ্যাফিলিয়েট পোস্ট চলতো, যেটাকে আমরা বাইং আর্টিকেল বলতাম, কমার্শিয়াল আর্টিকেল। অ্যাফিলিয়েট হ্যাঁ, পোস্ট খুব চলতো। কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখলাম, হ্যাঁ। ওখান থেকে ওই প্রোডাক্টের সেলস হচ্ছে, লিঙ্ক শেয়ার করলে ওটার একটা কমিশন পাওয়া যায়। আবার প্লাস অ্যাডসেন্সও থাকতেছে একদম ওখানে। একদম অ্যাফিলিয়েট আর্টিকেল চলতো। এরপরে আরেক ধরনের আর্টিকেল কন্টেন্ট চলতো, সেটা হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ লেখা, ল্যান্ডিং পেজের পুরা কপি লিখতে হতো। তখন ওয়েবসাইট কপি ভালো চলতো ফেসবুক কপি থেকে। ইভেন সে সময় এআইও ছিল না, পুরো হিউম্যানাইজ করা, পুরো লেখা সব কিছু নিজেকেই করতে হইতো, এবং এক একটা পোস্ট 3-4 হাজার 5,000 ওয়ার্ড পর্যন্ত যাইতো। আচ্ছা, আমি যতদূর শুনেছি যে ইউটিউব ফেসবুক নিয়েও কাজ করা হয়েছে, তো এটা সম্পর্কে যদি কিছু বলো। ইউটিউব শুরু হয় হচ্ছে 19-এর দিকে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা চ্যানেল চালাই, সেটা হচ্ছে জান্নাফি, খুব পপুলার একটা চ্যানেল। আমার ছোটো ভাই আছে, তার সাথে আমরা এই প্রোডাকশন হাউসটা খুলছিলাম, বাট আসলে সামহাও ওইভাবে কন্টিনিউ করা হয় নাই ব্যস্ততার কারণে দুজনের। তো ওই জার্নিটা শুরু হয় হচ্ছে যে আমরা অনলাইনে কাজ করতে করতে দুইজনের সাথে কোনো সামহাও পরিচয় হয়। আমাদের পাশাপাশি এক প্রতিবেশী ছিল, অ্যাডসেন্স নিয়ে কাজ করা, দেন লেখালেখি করা, এগুলোর পাশাপাশি একদিন ও বললো যে ভাই তাহলে কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি, ভিডিও কন্টেন্ট নিয়ে। সে অলরেডি শুরু করে ফেলছিল সেই জিনিসটা। তো বলছে ভাই আপনি তাহলে আমাকে স্ক্রিপ্ট করেন, বা যেভাবে হোক আমরা কাজ করি দুজন একসাথে। ইভেন ওই সময় কিন্তু আমরা পডকাস্টও চালু করছি। সেই সময় বাংলাদেশে শুধুমাত্র একটা পডকাস্ট চলতো, ট্রায়ানোমিনাল পডকাস্ট, যেটা অনলাইনে চলতো জুম কলের মাধ্যমে। ওই ফারহান ভাই, তারপরে হচ্ছে যে বাকি দুজন সাদিক ভাই আর হচ্ছে ইয়ে ভাই মিলে চালাইতো, হ্যাঁ ভাই। এনায়েত। তারপরে আমরা শুরু করি পডকাস্ট হচ্ছে ফিজিক্যালি একদম পুরোপুরি, বাট সামহাও আমরা সাস্টেইন করতে পারি নাই, বিকজ পডকাস্ট চালু করতে গেলে পডকাস্টে একটা খরচ আছে, যেরকম হচ্ছে যে আপনার এডিটিং কস্ট লাগবে, এটা খুবই জরুরি বিষয়। র্যান্ডম এডিটিং ছাড়া পডকাস্ট আসলে খুব বেশি চলে না। এরপরে হচ্ছে যে আপনার গেস্ট নিয়ে আসলে গেস্টের অনারিয়াম আছে, অনেক কস্ট ছিল, যে জিনিসগুলো আমরা বেয়ার করতে পারি না, সামহাও আমাদের পডকাস্ট বন্ধ হয়ে যায়। আন্নাফি হচ্ছে এমন একটা ইউটিউব চ্যানেল যেটা সবাই চিনে, মানে জানা অজানায় সবাই চিনে। যেমন আমরা যদি কোনো একটা কারণে, যেমন অনেকে বলে যে বাসায় কোনো বদনজর বা কোনো যদি খারাপ কিছু ফিল হয়, কেউ অসুস্থ থাকে, একটু সূরা বাকারা প্লে করে রাখা উচিত। হ্যাঁ, সূরা বাকারা শিফা। সূরা বাকারা প্লে করতে গেলে দেখা যায় যে সবার আগে আন্নাফিরটা সবাই নিজের অজান্তেই প্লে করে রাখছে। হ্যাঁ, কেউ হয়তো চ্যানেলের নাম কখনো দেখে নাই, বাট যে কেউ MP3 প্লেয়ারের মতো সূরা শুনতেছে, ইউটিউবে দেখা যাচ্ছে আন্নাফির সূরা শুনতেছে। তো এইরকম একটা চ্যানেল, হ্যাঁ, এখানে এটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? এই চ্যানেলটা গড়ে উঠছে কিভাবে? এখানে যে সূরাগুলো, এগুলো কে তিলাওয়াত করতো বা এই সব কিছুর প্ল্যানিং এটা কিভাবে হতো? মানে এটার ফুল প্রসেসটা আসলে জানতে চাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, মূল মালিক কিন্তু আমি না, মূল মালিক আমার ছোটো ভাই। সো সাফওয়ান নাম, আবু জর গিফারি। সো প্ল্যানিং তার মাথা থেকে আসে ইনিশিয়ালি, সে শুরু করার পরে আমরা প্রোডাকশন হাউস করি। ও আমার কাছে আসে যে ভাই প্রোডাকশন হাউস করি, এর আন্ডারে আরও চ্যানেল চালাবো আমরা। সো এটার প্ল্যানিং কি, একদিন ও নাম খুঁজতেছে যে একটা চ্যানেল করব যেখানে সূরা ছাড়বো এবং মানুষ শুনবে, এতে সওয়াব হবে, এটাই একটা প্ল্যান ছিল। তো সূরাগুলো কি হচ্ছে কোথাও থেকে ডাউনলোডেড ছিল? হ্যাঁ, এগুলো হচ্ছে কপিরাইটেড সূরা ছিল, বাট মানে যারা ওই যে কপিরাইট দেয় না, ক্লেম করে না, তাদের সূরা ছিল এটা। আচ্ছা। তো আমরা কপিরাইট ফ্রি যে ভয়েসগুলো সেগুলো ইউজ করতাম, এবং এডিটিং নিজেদের ছিল, নর্মাল এডিটিং সেই সময় আমরা করতাম। এবং এর পাশাপাশি কি, ও হঠাৎ করে একদিন কি মানে নামাজে নামাজে শেষদায় গিয়ে হঠাৎ করে কেন জানি ওর মনে হয়েছে আন্নাফি নাম দেওয়া যেতে পারে, তো সে আন্নাফি নামটা দিয়ে ফেলে, এবং ওইখান থেকে জার্নি শুরু হয়। তার মানে আমরা নামাজের ভেতর বিজনেস নিয়ে চিন্তা করি। একদম, এটা তো খুব হ্যাঁ, এরকম একটা গল্প আছে যে হচ্ছে আসরের নামাজ পড়াচ্ছে, তো এক লোকের 4টা দোকান, তার অভ্যাস হচ্ছে প্রত্যেক দিন আসরের নামাজে গিয়ে 4টা দোকানের সে হিসাব করে, নাকি এশার নামাজে সম্ভবত না নামাজেই, আর নর্মাল ফরজ নামাজেই। তো হচ্ছে ইমাম নামাজ পড়াইতে হচ্ছে ইমাম ভুল করে 1 রাকাত কম পড়াইছে। তো কেউ বুঝতে পারে নাই, আসলে সবাই সম্ভবত খুব টায়ার্ড ছিল মসজিদে, তো কেউ বুঝতে পারে নাই। ওই লোকমা দিয়ে বসছে যে নামাজ 1 রাকাত কম হয়েছে, আমার একটা দোকানের হিসাব এখনো বাকি আছে। নামাজের ভেতরে মানুষ বিজনেস নিয়েও চিন্তা করতেছে। আচ্ছা, সেটা বিষয় না। আর তারপর এই যে কপি ভয়েস ওভারগুলো যে বের করা, হ্যাঁ, এটাতে কোনো ঝামেলা হতো না? হয়েছে, শুরুর দিকে ঝামেলা হয় নাই, শুরুর দিকে অ্যাডসেন্সও চলছে। আচ্ছা, পরবর্তী থেকে রিউজ কন্টেন্ট হিসেবে মনিটাইজেশন বন্ধ করে দেয় এবং ব্লক করে দেয়। এরপরে আমরা চ্যানেলটাকে আসলে ওইভাবেই ছেড়ে দিই। এখন চালাচ্ছে ও, বাট আমি আসলে এখন বেখাবার, আসলে এইসব বিষয় নিয়ে আমি জানি না আর কি। আচ্ছা, দূরত্ব সৃষ্টি হয়েছে আর কি। আরেকটা এখানে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে পডকাস্ট এভাবেই কেন দেখা হয় যে পডকাস্টে আমার একটা গেস্ট আনতে হবে, গেস্টকে অনারিয়াম দিয়ে আনতে হবে? পডকাস্ট বিষয়টা কিন্তু এরকম হতে পারে যে 2টা মানুষ জাস্ট গল্প করতেছে, হ্যাঁ,
পডকাস্টের থিমটা কিন্তু এরকমই যে জাস্ট দুইজন কোনো একটা ইনসাইট শেয়ার করতেছে অথবা ইনসাইট শেয়ার করতেছেও না, অনেক ধরনের পডকাস্ট হতে পারে। সো সেখানে এরকমই কেন চিন্তা করা হলো বা এরপর কন্টিনিউ কেন করা হয় নাই, যেহেতু শুরুর দিকে তখন একটা মাত্রই পডকাস্ট ছিল এবং আর কেউ নাই, মার্কেটে কম্পিটিশনও কম। এখন যেরকম অনেক বেশি কম্পিটিশন, চাইলেও মার্কেটে ঢোকা অনেক মুশকিল। আমি যেমন কেবল শুরু করছি, কেউ দেখবেও না হয়তো আমার পডকাস্ট। হ্যাঁ, দেখতেছে তো। ওটা ওটা তো হচ্ছে দেখা যাচ্ছে পরিচিত ভাই ব্রাদারদের মধ্যে অনেকের ফলোয়ার্স অনেক বেশি তখন হয়ে যাচ্ছে, কিন্তু তাছাড়াও এখন তো মার্কেট অনেক স্যাচুরেটেড, বাট তখন মার্কেট ওরকম স্যাচুরেটেড ছিল না। আর ট্রানোমিয়াল পডকাস্টের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে তখন নতুন একটা জিনিস শুরু হওয়াতে সবাই বসে বসে শুনতো। আর ওই সময় অনলাইন বিজনেস নিয়ে বা ফ্রিল্যান্সিং নিয়ে সবার ইমেজও অনেক ভালো ছিল। এখন যেরকম মোটামুটি সবার ইমেজই কেমন যেন একটা হয়ে গেছে, মানুষ আর কাউকে বিশ্বাস করতে চায় না। বাট তখন যেটা হতো যে আয়মান সাদিক, সাদমান সাদিক, এনায়েত চৌধুরী, খালিদ ফারহান, এদের বলতে মানুষ ক্রেজি ছিল যে হ্যাঁ এদের কথা শুনতেই হবে। এখনও শোনে মানুষ, এখনও তাদের একটা অন্যরকম ডিমান্ড আছে। বাট ওই সময়ের ক্রেজটা একটু অন্য লেভেলে ছিল যে এরা যা বলবে ওইটাই, এর বাইরে আসলে কিছু নাই। হ্যাঁ, তো ওই সময় তো এরকম একটা নতুন উদ্যোগ, যেটা আই থিঙ্ক ওটা অনেক ভালো কাজ করার কথা ছিল, বাট বন্ধ করা হলো কেন? বন্ধ করা হয় নাই, মানে মূলত হচ্ছে যে একটু শুরু থেকে বলি যে স্ট্যাটিস্টিক যেটা বলতেছিলেন যে পডকাস্ট শুধুমাত্র গেস্ট নিয়ে আসতে হবে অথবা এরকমই কেন, পডকাস্ট তো আসলে দুইজন ইনসাইট শেয়ার করা যেতে পারে। হ্যাঁ, আমি 2017-তে যখন এই আর্টিকেল নিয়ে বা ওয়েবসাইট নিয়ে কাজ করি, দেন আমি কিন্তু মানে মানুষের কাজ করা বন্ধ করে নিজের ব্লগিং বিজনেস শুরু করেছিলাম। যেরকম হচ্ছে যে আমি 6টা সাইট হয়তো রান করলাম 6 মাসের জন্য, দেন আমি ওইখান থেকে 2-3টা সাইট বিক্রি করে দিলাম, আমার পুরোপুরি টাকাটা চলে আসতো এরকম। ওই সময় কিন্তু আমি অডিও পডকাস্ট আমি রান করতাম ইয়েতে, আপনার হচ্ছে যে ওই সে সময় Anchor.fm চলতো, সাউন্ড ক্লাউড চলতো, এরকম যেগুলো প্ল্যাটফর্ম ছিল পডকাস্টিং, ওইগুলোতে ফ্রি প্ল্যাটফর্মগুলোতে আমি মানে নিজের পডকাস্টগুলো শেয়ার করতাম। ওইখানে কিন্তু মানুষ তারা পডকাস্ট শেয়ার করতো, এই নিজেরা দুইজন বসে থেকে জাস্ট ইনসাইট শেয়ার করতেছে, দেন নিজেদের মানে ডিসকাশন করতেছে, এভাবেই চলতো কিন্তু পডকাস্ট। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে শুরু হয়েছে কি যে যখন ট্রাইনোমিয়াল পডকাস্ট তারা নিজেরাই ডিসকাশন করতো, বাট সামহাউ তাদের গ্রোথ কিন্তু এই লেভেলের হইতেছিল না। তো আমরা যখন পডকাস্ট করি, আমরা উইদিন 2 ডেজ আমরা ওই হচ্ছে যে ইউটিউবের রিকোয়ারমেন্ট ফুলফিল করে ফেলি, বিকজ আমরা খুবই ইন্টেলেকচুয়াল পডকাস্ট শুরু করছিলাম এবং যে জিনিসগুলো বলতাম সেই জিনিসগুলো আমরা 7 দিন কিন্তু ট্রাই করতাম আগে, জাস্ট খালি বলতাম না, 7 দিন ট্রাই করতাম, দেন ট্রাই করার পর ফলাফল পাইলে সেই ফলাফলের ইনসাইটগুলো আমরা শেয়ার করতাম। এই জন্য আমরা খুব বেশি মানে গ্রো করছিলাম। এখানে একটা ইনসাইট দেয়, আমাদের পডকাস্ট যখন আমরা প্রথম এপিসোড করি ওইখানে অনেকগুলো ভুল পাইছি আমরা, মানে পডকাস্ট করার যে নিয়মগুলা, যে ওভারল্যাপ করা যাবে না, একজনকে ফিনিশ করতে দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু রিভিউ করছে বাংলাদেশের খুবই মানে পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটার, বাসিরা চ্যানেল নাম, খুবই পপুলার। ওনার মালিক যিনি আজহার চৌধুরী, উনি ইউকেতে থাকেন, উনি এটাকে খুব মানে ইয়ে করে ফিডব্যাক জানাইছেন যে ভাই এইভাবে করতে হবে। দেন সেকেন্ড এপিসোড আমরা ভালো ভিউজ পাই উইদিন 1 ডেজ, মানে 24 ঘন্টার ভিতরেই। তো ওই জার্নিটাকে স্টপ করার কারণ হচ্ছে যে একটা সময় যায় আমাদের ভিউজ থেমে যায়, আমরা কোনো ভিউজ পাই না। তখন যখনই অন্য কাউকে নিয়ে করার চিন্তা করি বা করছি 1-2টা এপিসোড দেখে যে ভিউজ আসতেছে, তখন মনে হয়েছে যে এই জার্নিটা অন্যরকম হবে। তো আমাদের 6 মাস না যাইতেই আমাদের সময় শুরু করতে হচ্ছে যে আপনার ইসলাম জোন খুবই পপুলার এখন, ইসলাম জোন বাংলাদেশে ইসলামিক জনারতে। তো বাংলাদেশের থার্ড পডকাস্টের হচ্ছে যে বলা যেতে পারে, ওরা 3 নম্বরে আসে পডকাস্ট নিয়েই। তো ওরা শুরু করার কয়েকদিনের ভেতরেই পডকাস্ট বুম হয়ে যায়। কিন্তু কারণ কি, ওরা হচ্ছে পপুলার গেস্টগুলোকে নিয়ে আসা শুরু করছে, বাংলাদেশের ভালো রাইটার, ভালো হয়তো ওর মানে বিজনেসম্যান যারা, যাদেরই হোক, ওই যে প্রকাশনী বিজনেস করে যারা, তাদেরকে নিয়ে আসা শুরু করছে, ভালো দায়ীকে নিয়ে আসা শুরু করছে। তো পডকাস্ট ব্যাপক লেভেলের পপুলারিটি পাওয়া শুরু করছে। তখন মনে হয়েছে যে আমরা এইভাবে সার্ভাইভ করতে পারবো না, আমাদের ক্ষেত্রে পসিবল না। সো সেই সময় এবং মানে আমরা যারা পার্টনারশিপে ছিলাম তারা হয়তো স্টাডির কারণে বিভিন্ন জায়গায় চলে যাওয়ার কারণে আমাদের পডকাস্ট বন্ধ করতে হয়। যেটা একটু আগে বললা যে পডকাস্টে কথা বলার সময় হচ্ছে একজন যখন বলতেছে আরেকজন ওভারল্যাপ, হ্যাঁ এটা হয় যে ওভারল্যাপ করলে কমেন্টে ভিউয়ার্সরা গালিগালাজ শুরু করে। বাংলাদেশের ভিউয়ার্সদের একটা টেন্ডেন্সি আছে যে হ্যাঁ নিজেরে বেশি জ্ঞানী মনে করতেছে, ওরে থামাই দিল। হ্যাঁ, বাট আমি কিছু এরকম পডকাস্ট দেখছি বা যেগুলো অনেক পপুলার ছিল, হয়তো অনেক সময় ব্যান্ড হয়ে গেছে কোনো একটা কারণে। হ্যাঁ, সেগুলোতে দেখতাম যে মোটামুটি 4-5 জন 6 জন মিলে বসে পডকাস্ট করতেছে, কথা বলতেছে, সবাই সবার মতো কথা বলতেছে। হ্যাঁ, একজন যখন কথা বলতেছে তাকে ফ্লোর দেওয়া হচ্ছে, বাট এরকম হয় যে লাইক তুমি কথা বলতেছো, আমি মাঝখান থেকে তোমাকে থামাই দিয়ে বললাম যে না এইটাতে আমি ডিসঅ্যাগ্রি করি বা এটা এরকম
হওয়া উচিত ছিল। কারণ পডকাস্ট যদি এরকম হয়ে যায় যে আমি হচ্ছে থামাই দিলাম, হ্যাঁ কথা বলতেছো, আমি যদি থামাই দিতে না পারি, হ্যাঁ এটা কাইন্ড অফ টক শো ইন্টারভিউ এরকম হয়ে যায়। হ্যাঁ মানে টক শো বা ইন্টারভিউতে যেটা হয় যে একজনকে ফ্লোর দেওয়া হয়, সে 3 মিনিট বলবে, তারপর হচ্ছে আমি ফ্লোর নিলাম, আমি 3 মিনিট বলবো। তো বিষয়টা আসলে এরকম না হয়ে আমরা আমরা আসলে পডকাস্টটা কি জন্য প্রথম বানানো হয়, যে অডিও বুক যেমন আমরা শুনি, একদম। মানুষ হয়তো স্পটিফাইতেও শুনতে পারবে। তো ওখানে যদি জাস্ট একজন কথা বলতে থাকে আর একটু আর্গুমেন্ট না থাকে, একটু এক্সাইটমেন্ট না থাকে, পডকাস্ট ওরকম থাকে না। আমরা আসলে Interesting পডকাস্টটা থাকবে না। অনেক অন্যরকম করে ফেলছি। একদম। ইভেন আমরা এটাও মনে করি যে পডকাস্ট মানেই হচ্ছে গেস্ট নিয়ে আসবো, হ্যাঁ দামি দামি গেস্ট নিয়ে আসবো। তো এটা করতে যে অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতেছে, অনেকের মাথায় অনেক প্ল্যান আছে যে হয়তো নিজে কথা বলে অনেক কিছু শেয়ার করব, শুরুও করতে পারতেছে না। একদম। আবার দামি সেট আপ না থাকলেও পডকাস্ট একদম। করতে লজ্জা লাগে। এটা একটা হ্যাঁ, বিষয়। সেটার জন্য আমার নিজেরও অনেক দেরি হয়ে গেছে। ইভেন এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে যে ইসলামজন যখন পডকাস্ট শুরু করে তখন আমাদের সেট আপটা দেখে। তো আমাদের সেট আপ ছিল জুগার, মানে জুগারু সেট আপ যাকে বলে। লাইটিং ছিল না, গামলা কেটে এরকম একটা সফট বক্স বানাইছি। মার্কেট প্লেসে কখনো কাজ করা হয় নাই শুরুতে। এরপরে এসে আমি যতদূর জানি বিভিন্ন ওয়েবসাইটে কন্টেন্ট লেখা, তারপরে ওয়েবসাইট সেল করা। আমি জানতে চাই হচ্ছে ওয়েবসাইট সেল করার ব্যাপারটা সম্পর্কে, যেটা অনেকেই এখান থেকে কিছু একটা শিখতে পারবে, যে ওয়েবসাইট একটা প্রিপেয়ার করা, সেটাকে অ্যাডসেন্সে আনা, অথবা সেখান থেকে অ্যাফিলিয়েট করা, তারপরে একটা রানিং খুবই ভালো পারফর্মিং ওয়েবসাইটকে সেল করে দেয়া, হ্যাঁ খুব চড়া একটা দামে। এটার এক্সপিরিয়েন্সটা কেমন, আর এটা কিভাবে করা সম্ভব আসলে? মূলত হচ্ছে যে ওয়েবসাইট সেলিংয়ের ক্ষেত্রে বেশ কিছু জিনিস জানতে হয়। ধরেন আপনি যখন ওয়ান ম্যান আর্মি হিসেবে কাজ করবেন এই ওয়ার্ল্ডে, তখন হচ্ছে যে আপনাকে নিজেই জানতে হবে অন পেজ এসিও কেমনে কাজ করে, অফ পেজ এসিও কেমনে কাজ করে, দেন হচ্ছে যে আপনার কী বলে রাইটিং কেমনি করতে হয়, এবং রাইটিংটা যে করবেন রাইটিংয়েরও প্যারামিটার আছে। গুগল ধরেন 200-এর উপরে ফ্যাক্টরস আছে, র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে, যেগুলোকে মিট আপ করতে হয়। এখন 200 মিট আপ করতে হয় না, 50-70 মিট আপ করলে মোটামুটি আপনি একটা পর্যায়ে আসতে পারবেন, আপনার আর্টিকেলটা একটা পর্যায়ে আসতে পারবে। সো এই জিনিসগুলো ওয়ান ম্যান আর্মি হিসেবে আপনার শিখতে হবে। শেখার পরে আপনি কী করবেন, সেই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন একটা ওয়েবসাইটে। ওয়েবসাইটে অ্যাপ্লাই করার পর কিছু ভিজিটর আসা শুরু করবে। আমরা তো মোটামুটি ধরতাম যে সেই সময় 6 মাস লাগতো ভিজিটর আসতে, অথবা 3 মাস তো মিনিমাম লাগবেই। তো এরকমও আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি 7 দিনের ভিতরে ভিজিটর পাওয়া শুরু করছি। কারণ এইখানে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতাম আমি, সেটা হচ্ছে যে গুগল নিউজ বা পাবলিশিং সেন্টার বলা হয় গুগলের, ওটা বাংলাদেশ থেকে এখন বন্ধ করে দিছে। কারণ বাঙালিরা এতই খারাপ যে ওইটাকে মিসইউজ করা শুরু করছে। মানে ওইখানে সিস্টেম কি রিফ্রেশ করা যায়, রিফ্রেশ করলে আপনার সব আর্টিকেল ইনস্ট্যান্ট ইন্ডেক্স হয়। কারণ মানুষ তো আগে ইন্ডেক্সিংয়ের জন্য লোক হায়ার করতো, কারণ ইন্ডেক্সিং করাটা এত ঝামেলার ছিল। তো ওইখানে পুশ করলে ইনস্ট্যান্ট ইন্ডেক্স হইতো। আমি করতাম কি 150-200 আর্টিকেল একবারে যখন দিতাম, অথবা ধরেন 10টায় আর্টিকেল দিছি, দিয়ে করতাম কি রিফ্রেশ করতাম, ইনস্ট্যান্ট ইন্ডেক্স পরদিন র্যাঙ্কিংয়ে আমার ওয়েবসাইট, এবং আমি ভিজিটর পাওয়া শুরু করি। এবং সেই ভিজিটর থেকে ধরেন আমার অ্যাডসেন্স আমি অ্যাপ্লাই করি, 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়ে যায়। এরপরে করি কি অ্যাফিলিয়েটের জন্য যে রিলেটেড নিশে শুরু করছি, সেই রিলেটেড অ্যাফিলিয়েট। আমি একটা নিশের কথা বলি, খুবই মানে নিশ, মানে লো কম্পিটিটিভ নিশ বলা হতো সেই সময়, এখনও লো কম্পিটিটিভ, অনেক মানুষ জানেই না। বাগ হাউস নামে একটা শুরু করছিলাম, পোকামাকড়ের বাড়ি, যেটা ইন্টারন্যাশনালি খুব পছন্দ তাদের, যে মানে শৌখিনতার জিনিস। তো ওই জিনিস নিয়ে বাগ হাউস আমি বিক্রি করতাম অ্যামাজন থেকে, বা বাগ হাউসের বিভিন্ন ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইটগুলো থেকে লিঙ্ক দিয়ে সেগুলো বিক্রি করতাম। তো এই ওয়েবসাইটটা ধরেন কিছুদিন পর আমি সেল করে দিই। সেল করে দিই কীভাবে, এখানেও একটা জিনিস করে যে এটা কত % আপনার দাম বাড়বে, এটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে যে ইয়ের ওপরে, ওয়েবসাইটের ট্রাফিকের ওপরে, ওয়েবসাইটের অ্যাডসেন্সের ওপরে, এবং কত টাকা আপনি 8 মাসের একটা হয়, 6 থেকে 8 মাসের আর্নিংয়ের পর সেল হয়। আমি 6 মাস পর্যন্ত করতাম, এবং 6 মাসের অ্যাভারেজ করতাম সবসময়। 6 মাসের অ্যাভারেজে আমি 35% সেল করতাম, সর্বোচ্চ আমি 35% সেল করছি, সর্বনিম্ন 25%। এটা এক্স্যাক্ট টাকায় অ্যামাউন্টটা কেমন? আমি করতাম কি, নতুন ওয়েবসাইট সেল করতাম, তো আমি করতাম কি কোয়ান্টিটিতে খেলতাম। আমি কোয়ান্টিটি সেল করতাম, কোয়ালিটি ওই পর্যায়ে থাকতো না। মানে কোয়ালিটি বলতে যে একটা ওয়েবসাইট অনেক সময় দিয়ে অনেক ভিজুয়াল করে ওই সময় করতাম না, আমি ওই সময়টা নষ্ট করতাম না। আমি করতাম 6টা একসাথে, 8টা একসাথে চালু করতাম, 4টা সেল করে দিতাম, 5টা সেল করে দিতাম। মোটামুটি ধরেন $1,500 একটা ওয়েবসাইটের থাকতো, মানে অ্যাভারেজ প্রাইস থাকতো $1,500। তার মানে মোটামুটি ওই সময়ের প্রাইসে ধরলে 1.5 লাখ টাকার কাছাকাছি। হ্যাঁ এরকম। কিন্তু এটা কিন্তু আসলে আমার সেকশনে যারা কাজ করতো, আবার তারা একটা ওয়েবসাইট $40,000-50,000 সেল করতো, কারণ তারা শুরু করতো টিম নিয়ে। আমি ওয়ান ম্যান আর্মি, সো ওরা একসাথে 10টা ওয়েবসাইট শুরু করবে, বাট 10 জন 15 জনের টিম নিয়ে শুরু করবে। আমি খালিদ ফারহানের
কোর্সে একবার দেখছিলাম যে ও একটা ওয়েবসাইট বানানো থেকে শুরু করে সেটাকে 14,000 কি $15,000 সেল করে দেখাচ্ছে এরকম। এটা খুবই ন্যাচারাল মানে সেল করাটা ওই সময় ছিল, কারণ ওই সময় একটা ব্লগ মানে একটা বিজনেস পুরোপুরি বোঝাইতো। এবং একটা ব্লগ থেকে ধরেন আপনি যদি $600-700 আর্ন করেন, নর্মালি আমি করতাম কি 100, 150, 200, 300 পর্যন্ত গেলে আমি সেল করে দিতাম, এর বেশি আর করতাম না। অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট মিলাই, আর অ্যাডসেন্স থাকলে আপনি 25% দাম পাবেন, অ্যাডসেন্স আর অ্যাফিলিয়েট মিলাই থাকলে 45% দাম পাবেন। কিছুদিন হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করা, কপিরাইটার হিসেবে কাজ করা, এরপরে হুট করে এনজিওতে কিভাবে আসা? আমি যতদূর জানি তুমি লাইট হাউসের সাথে আছো। হ্যাঁ, লাইট হাউস মোটামুটি বাংলাদেশে খুবই পপুলার একটা এনজিও। তো এই লাইট হাউসের সাথে তোমার কোলাবোরেশনটা কবে থেকে শুরু হয়, কিভাবে শুরু হয়? মূলত হচ্ছে যে এরপরেও কিন্তু আমার কাজ করা হয়, যে আমি যেখানে থামলাম বললাম যে আমরা ওই কন্টেন্ট নিয়ে কাজ করা, তারপর ওয়েবসাইট নিয়ে কাজ করা, এরপরে জার্নিটা শুরু হয় হচ্ছে যে আপনার ভিডিও বেস কন্টেন্টের মাধ্যমে। আমি কিন্তু ওই যে চ্যানেল বন্ধ হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এরপর আমি করি কি নিজের জার্নিটা শুরু করি আবার নতুন করে। যেহেতু আমার লাইফে অনেকগুলো ফেজ দিয়ে পার হয়েছি, আমার রব আমার বিভিন্ন ফেজ দিয়ে পার করাইছে, দেখাইছে যে এই প্লেস খারাপ, এই প্লেস ভালো। তো ওই জিনিসগুলো, এক্সপিরিয়েন্সগুলো মানুষের সাথে শেয়ার করা শুরু করলাম এবং মানুষ ইনস্ট্যান্টলি কানেক্ট হইতে শুরু করলো আমার সাথে। তো সাডেনলি দেখলাম উইদিন 6 মান্থ আমার পেজ মোটামুটি 50K ফলোয়ার্সে চলে গেছে। এরপর আমি পেজ আবারও চালান বন্ধ করে দিছি। এখন মোটামুটি লাখখানিকের কাছে বা 80K ক্রস করছে, বাট আমি আসলে ওইভাবে ফোকাসড না। ওই যে কন্টেন্ট শুরু করলাম তখন একটা পরিপূর্ণ দিক চলে আসলো যে আমি কন্টেন্ট, টেক্সট বেস কন্টেন্ট শিখছি, আমি অডিও বেস কন্টেন্ট শিখছি, এবার ভিডিও বেসে কন্টেন্ট শেখা হয়ে গেল, মানে গ্রোথ কীভাবে করে এই সোশ্যাল মিডিয়া জার্নিগুলো। এর পাশাপাশি এখন মনে হলো যে স্কিল ডেভেলপ করা দরকার। তো এই যে আপনার ডিজিটাল বেস বিজনেসগুলো কীভাবে গ্রো করতে হয় বা ব্র্যান্ডিং কীভাবে করতে হয়, পার্সোনাল ব্র্যান্ড কীভাবে হ্যান্ডেল করতে হয়, এই জিনিসগুলো যে নিয়ে যখন কাজ করা হলো, তখন লাইট হাউস থেকে একটা অফার আসলো যে সেখানে এগ্রিকালচার বেস একটা কাজ হচ্ছে। অ্যান্ড এগ্রিকালচার আমার ফ্যাসিনেশন ছিল আগে থেকেই, কারণ আমার আম্মা ছোটো থেকে দেখতাম যে মুরগি পালা, ছাগল পালা, আর আমাদের বাসায় সবসময় ভরা ভরা থাকতো, এরকম না যে 2-4টা, 50টা মুরগি, 60টা মুরগি, 100টা মুরগি, দেন হচ্ছে যে 25-30টা ছাগল সবসময় দেখছি আমার বাসাতে। আচ্ছা। তো ওই জায়গা থেকে ওই এগ্রিকালচার বিষয়টা ফ্যাসিনেশন হিসেবে কাজ করে। গিয়ে দেখলাম যে আমার কাজ করতে হবে ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে। যে আমাদের যে দাতা সংস্থা ছিল আমেরিকান, ওই যে ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন, তো তারা ডোনেট করেছে প্রায় $3 লাখ মতো। বলছে পাইলটিং একটা প্রজেক্ট চালাও, কৃষককে আপনার হচ্ছে যে ওই ডিজিটালি কানেক্ট করতে হবে, জাস্ট ডিজিটাল না, এটা স্মার্ট এগ্রিকালচারের সাথে আপনার হচ্ছে ডিজিটাল টুলসকে কানেক্ট করা। একটু যদি ব্রিফ করি, আপনি যদি মানে কিছু মনে না করেন, এগ্রিকালচার বিষয়ে তো আমি অত বেশি জানি না, বাট স্মার্ট এগ্রিকালচার বলতে আমরা এখন নর্মালি যে বুঝে কি জানেন যে ডিজিটাল বেস কাজ করাকে স্মার্ট এগ্রিকালচার বলে। আসলে তা না, স্মার্ট এগ্রিকালচারটা আসলে পদ্ধতিগত দিক চেঞ্জ করা। ধরেন আগে মানুষ ধান লাগাইতো, র্যান্ডাম ধান লাগাইতো, এখন লাইন লোগো করে ধান লাগায়, এটা কিন্তু স্মার্ট এগ্রিকালচারের ভেতর পড়ে। আগে মানুষ, এখনও দেখেন যে আপনি যদি ধানে খেতে যান সবসময় পানি দেখা যায় না, কিন্তু এখন নতুন একটা কালচার আসে, সেটা হচ্ছে AWD কালচার বলা হয়, ওয়েটিং। আপনার হচ্ছে এটা বলা হয় হচ্ছে যে অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং প্রসেস। এটা মানে হচ্ছে যে আপনার কখনো পানি রাখবেন, কখনো পানি রাখবেন না, শুকনা রাখবেন। এগুলো আসলে পদ্ধতিগত দিক, এগুলোই হচ্ছে স্মার্ট এগ্রিকালচার। তো এগুলোর দিক কানেক্ট করা কৃষকদের সাথে। দেন ডিজিটাল টুলস মানে হচ্ছে যে ধরেন একটা কৃষক, তার কোনো রোগ হয়েছে, সেই রোগ বোঝার জন্য তার 7 দিন চলে যায়, তার কৃষি অফিসারের কাছে যাইতে হয়, সাব অ্যাসিস্ট্যান্ট কৃষি অফিসারকে খুঁজে বের করতে হয়, যে একটু কৃষি সম্পর্কে জানে তার কাছে যায়, অথবা দোকানে গিয়ে করে কি ককটেল সার নিয়ে আসে, 4-5টা সার একবারই নিয়ে আসে, দিয়ে দেয়, বাস হয়ে গেল। যে কোনো একটা তো কাজ করবেই, বাট অন্যদিকে যে ফসলের হেলথের ক্ষতি হচ্ছে সেটা বুঝতেছে না, মাটির ক্ষতি হচ্ছে সেটা বুঝতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা শিখাইলাম যে কীভাবে তুমি তোমার রোগ সম্পর্কে খুঁজে বের করতে পারবা, গুগল থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, যেখান থেকেই হোক বিষয়গুলা। কিন্তু তারা কিন্তু ফোনই ইউজ করতে জানতো না। আমরা বারবার তাদের কাছে গেছি, বারবার শিখাইছি। এইভাবে আসলে জার্নিটা শুরু। মানে এই জিনিসগুলো যখন জানার পর আমার ইন্টারেস্ট হয়েছে যে না, আমাকে এনজিওতে এখন যাইতে হবে, ডেভেলপমেন্ট সেকশনটা ইন্টারেস্টিং। তো ইন্টারেস্টের বেজে এখন আমি এই জায়গায় কাজ করতেছি। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এর মাঝখানে কিন্তু আমরা 2টা বিষয় নিয়ে কাজ করছি। একটা হচ্ছে যে ধরেন এমন একটা সফটওয়্যার সিস্টেম বিল্ড করা যেখানে অটোমেটেড কেস রিপোর্টিং সিস্টেম হবে। এটা ইন্টারেস্টিং। যেরকম ধরেন হচ্ছে যে জিভিভি নিয়ে কাজ হয় এনজিও সেকশনে, মানে জেন্ডার বেসড ভায়োলেন্স। ধরেন কোনো মেয়ে রেপ হয়েছে কোনো একটা এরিয়াতে, ধরেন ফ্লাড এরিয়াতে বা কোনো একটা এরিয়াতে হয়েছে, বাট এই মহিলাটা ডিরেক্টলি কিন্তু মানে অথরিটিসের কাছে কেস পাঠাইতে পারবে। কীরকম? আমাদের সফটওয়্যার সিস্টেমটা এরকম ছিল, আমরা যেটা বিল্ড করছি, যে একটা কেস ফাইল রিপোর্ট করবে, নাম, ঠিকানা বা তার পুরো কী হয়েছে তার সাথে সেটা শেয়ার করবে, এবং সেটা কেস টাইপ সিলেক্ট করবে, সে আসলে রিলিফ দরকার নাকি তার আসলে রেপ কেস হয়েছে বা কোনো
মানে চুরি চামারি বা ডাকাতি কোনো কিছু হয়েছে নাকি স্বামীর মারধর হ্যান ত্যান যে রকমের জিবির কাহিনিগুলো হয়। তো এই কেস সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিক্যালি সিলেক্ট করবে যে কোন কোন মানুষের কাছে এই কেসগুলো যাওয়া দরকার, অটোমেটিক সিলেক্ট করবে এবং সেটা সেই অথরিটিজের কাছে অটোমেটিক সেন্ড করবে। এটা কি এখনো কাজ কাজ এটা করতেছে? আসলে পাইলটিং আমরা করছি, এরপরে যদি দাতা সংস্থা যদি ফান্ড দেয় তাহলে আমরা এটাকে কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটা মানুষ প্রথমত যারা এই রেপ বা বিভিন্নভাবে ভিকটিম, ফর এক্সাম্পল কারো জমি জমা নিয়ে ঝামেলা একদম, করতেছে, এই যে একটা রেপ এই টাইপের ভায়োলেন্স, হ্যাঁ, এগুলোতে যেটা হয় যে সাধারণত এই কাজগুলো যারা করে থাকে তারা অনেক পাওয়ারফুল হয়। একদম এখন ওরা যখন এলাকার একটা একটা এরিয়াকে কন্ট্রোল করে, একটা থানাকে কন্ট্রোল করতেছে, দেখা যাচ্ছে ওই মহিলা বা ওই মানুষটা যে হচ্ছে তার জমি জমা নিয়ে প্রবলেম ফেস করতেছে, যার জমি দখল করে নিচ্ছে, হ্যাঁ, সে কখনো ওই থানায় যাওয়ার চেষ্টাও করবে না, সাহস করবে না। আবার তাকে যেতেও দেওয়া হবে না। সে যদি যায় সেটা জানা যাবে, দেখা যাবে থানাতেও এমন কোনো লোক আছে যারা হচ্ছে ওদের লোক, তারা জানিয়ে খুলে দিচ্ছে, দেবে, হ্যাঁ। হ্যাঁ, তখন সে প্রবলেম ফেস করবে। বাট এই ধরনের একটা জিনিস যখন মার্কেটে থাকবে বা তাদের হাতে থাকবে, তারা চাইলেও কেউ জানতেছে না, সে নিজেই এটা নিয়ে একটা রিপোর্ট করে ফেলতে পারে। এখানে ইন্টারেস্টিং একটা অ্যান্ড ফ্যাক্ট, যদি এটা হচ্ছে অথরিটি খুব কেয়ারফুলি দেখে, তখন এটা নিয়ে একটা সলিউশনও পাওয়া সম্ভব। বাট এটা নিয়ে কি আসলে কোনো ডোনেশন পাওয়া গেছে নাকি? আমরা ডোনেশন পাওয়ার পরেই কাজটা শুরু করছি আসলে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাকে জানাই, সেটা হচ্ছে যে পুলিশের কাছে না, ধরেন ওই যে অথরিটিসগুলো আসতেছে যাদের কাছে অটোমেটিক কেস সিলেক্ট হচ্ছে, সেই কেস সিলেক্টটা হয় হচ্ছে কেস টাইপের উপর ডিপেন্ড করে, এবং ধরেন এর মাঝখানে ইওনো নিজে ইনভলভ থাকে, ইওনো অফিসটা। তো যখন কোনো কেস ইওনো পর্যন্ত যায় তখন আপনাকে উইদিন 15 মিনিট আপনাকে অ্যাকশন নিতে হবে। এটা এটা গভর্নমেন্ট রুলস। সো এই গভর্নমেন্ট রুলসের কারণে এখান থেকে মানুষ হেল্প পাচ্ছে। মূলত এই সাইট সিস্টেমটা খুব ভালোভাবে এখনও রান হয় না, কারণ এটা এখনও পাইলটিং পর্যায়ে আছে। বাট আমরা চেষ্টা করছি যে বিভিন্ন লিগেল এইডের সার্ভিস দিয়ে এটা কতদিন ধরে এটার কাজ চলতেছে? এটা মোটামুটি 6 মাস ধরে কেবল কাজ চলতেছে। প্রথমে রিসার্চ পার্টে ছিল, উইদিন কিছুদিন ভেতরে এটা ডেভেলপমেন্টে চলে আসছে। আশা করা যায় নেক্সট 6 মান্থের ভেতরে আমরা এটা ভালোভাবে রান করতে পারবো। আচ্ছা, কৃষি নিয়ে একটা প্রজেক্ট চলতেছে, পাইলটিং নিয়ে একটা প্রজেক্ট, এই সফটওয়্যার নিয়ে একটা পাইলটিং প্রজেক্ট চলতেছে। আচ্ছা, এখানে আমার কিছু এনজিও নিয়ে ধারণা আছে, যেটা আমি তখন বলতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমার কাছে অনেক এনজিওকেই মনে হয় এরা হচ্ছে জাস্ট বাইরে থেকে ডোনেশন এনে নিজেরা প্রফিটেবল হওয়ার চেষ্টা করে। মানুষকে প্রফিটেবল কতটা করতে চায় সেটা ভিজিবল না আসলে। তার কারণ অনেক প্রজেক্টই দেখা যায় গ্রামে এসে তারা ব্যানার লাগায়, অনেক প্রজেক্টের প্রমোশন করতেছে, মানুষকে জাস্ট টুকটাক সচেতন করার চেষ্টা করতেছে। এরপরে দেখা যাচ্ছে তারা কিছু ছবি টবি তুলে তারপর গায়েব। ওই গ্রামে তাদেরকে আর কখনো দেখাও যায় নাই। তাদের যেই কাজটা সবচেয়ে বেশি দেখা যায়, সবসময় ভিজিবল প্রত্যেকটা এনজিওর, সেটা হচ্ছে ওদের মাইক্রো ফাইন্যান্স। হ্যাঁ, মানে ওরা একদিকে ডোনেশন তুলে খাচ্ছে, আরেকদিকে মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে কৃষকের টাকা, অনেকে বলতে পারে হ্যাঁ কৃষককে অত ছোট অ্যামাউন্টে কে ঋণ দিবে বা কে কি। আমি এটাতে মনে করি মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে কৃষককে ধ্বংস করা ছাড়া কিছুই করা হয় না আসলে। তো এই যে তাদেরকে শুধু মাইক্রো ফাইন্যান্সে এত বেশি অ্যাক্টিভ দেখা যায়, কিন্তু এই যে তাদের যে প্রজেক্টগুলো বাইরে থেকে ফান্ড নেওয়ার মাধ্যমে তারা বিভিন্ন প্রজেক্ট শুরু করে, তারপরে আমি দেখি ম্যাক্সিমাম থেমে যায়। হ্যাঁ, ধরো যে হচ্ছে যেই সফটওয়্যার নিয়ে কাজ করা হচ্ছে, যেখানে রিপোর্ট করতে পারবে কোনো একটা প্রবলেম ফেস করলে, কেউ কোনো কিছুর ভিকটিম হইলে, হ্যাঁ, সে জানাতে পারবে। এটাও দেখা যাচ্ছে পাইলটিং পর্যায়ে অনেক দীর্ঘ সময় ধরে আছে। আমার কাছে খুব বড় একটা সন্দেহান আছে যে এটা আসলে কখনো চালু হবে কি না। এই জিনিসগুলো আসলে কেন হয়? এটা হোক, চালু হোক, আমি চাই। কিন্তু ঘটনা হচ্ছে, আমার কথা হচ্ছে, যত ধরনেরই প্রোগ্রাম চালু হয় না কেন, এটাতে তো হিউজ পরিমাণ ফান্ডিং আসে। কোনো একটা দাতা সংস্থাকে যদি আমি ভালো ডেটা রিপোর্ট দেখাতে পারি যে হ্যাঁ এটা থেকে ভালো আউটপুট আসতেছে, তার অবশ্যই আরও ডোনেট করতে ইন্টারেস্টেড হবে। হ্যাঁ, কিন্তু স্টিল এই কাজগুলো এত সামনে আগায় না কেন? খুবই লং অ্যান্সার হবে কোশ্চেনটার, বাট আমি আচ্ছা, এটার সাথে যেহেতু লং অ্যান্সার হবে, আমি আরেকটু ইনক্লুড করে দিই। হ্যাঁ, কিছু এনজিও আছে, আমি নাম নিব না, বাট আমি যদি স্টোরি বলি বুঝে ফেলবা যে আসলে কাদের কথা বলতেছি। হ্যাঁ, কিছু এনজিও আছে, তাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা সেখানে দেখা যাচ্ছে হাতের কাজ করা বিভিন্ন জিনিসপত্র সেল করতেছে। হ্যাঁ, আমি দেখছি এইসব এনজিও গ্রামে গিয়ে মহিলাদের কাজে লাগায় খুবই নামমাত্র একটা টাকায় প্রোডাক্ট বানায় নিচ্ছে, তারপরে সেটা নিয়ে এসে তাদের শোরুমে হিউজ অ্যামাউন্টের একটা বড় প্রাইস ট্যাগ লাগাই দিয়ে সেটা সেল করতেছে। এখন এনজিওগুলো কি আসলে এটার মাধ্যমে কারো উপকার করতেছে নাকি জাস্ট নিজেরা নিজেদের উদরপূর্তি করতেছে? এটাও এর সাথে ইনক্লুডেড একটা জায়গা।
দুইটা বিষয় এইখানে। একটা বলতেছেন যে কিছু এনজিও বিজনেস করতেছে, আবার কিছু এনজিও টাকা নিয়ে আসতেছে, প্রজেক্ট করতেছে, প্রজেক্টগুলো হারাই যাচ্ছে। কেন? প্রথম বিষয় হচ্ছে যে যারা বাংলাদেশে প্রজেক্ট করতেছে, যে এনজিওগুলা, প্রবলেম হচ্ছে যে তাদের এখনও সেই মেন্টালিটি চেঞ্জ হয় নাই। তারা এখনও সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেই উঠান বৈঠক, ওই রিলেটেড প্রজেক্টগুলোতেই ইনভলভ। বিশ্বাস করেন ম্যাক্সিমাম এনজিওগুলো এই কাজগুলোই করতেছে। আর তারা যদি বিজনেস ওরিয়েন্টেড অথবা আপনার ধরেন যে এন্টারপ্রেনারশিপ তৈরি করা, এই বিষয়গুলো নিয়ে প্রজেক্টগুলোকে ইনক্লুড করতো এবং প্রজেক্ট সাস্টেনেবিলিটি, প্রজেক্ট প্রপোজালের একটা রুলস হচ্ছে যে যখন প্রজেক্ট প্রপোজাল লেখে তখন শেষের দিকে একটা জিনিস দেখাইতে হয়, একটা প্রজেক্ট সাস্টেইন করবে কীভাবে, বা সাস্টেইন গোল কী রকম হবে, আউটকামস কীরকম হবে। 2 বছর একটা প্রজেক্ট চলতেছে, 2 বছর পরে যদি কোনো প্রজেক্ট শেষ হয়ে যায়, সেই প্রজেক্ট আসলে নেক্সট বছরগুলো কেমনে চলবে। এই গোলস কিন্তু আমরা সবাই দেখাই যে এইভাবে আমার ভলেন্টিয়ার আছে 100 জন, আমার ভলেন্টিয়ার আছে 500 জন, এগুলোকে আমরা এই কাজে লাগাবো, এই কাজে লাগাবো। অ্যাকচুয়ালি কিন্তু প্রজেক্টগুলো সাস্টেন করে না। এর কারণ হচ্ছে তারা কোনো এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে পারে না। আপনি বিশ্বাস করেন আর না করেন, এই ভিডিও যদি কোনো এনজিওর মানুষও দেখে থাকে, বাট আলটিমেট গোল হচ্ছে যে যারা এন্টারপ্রেনারশিপ মানে তৈরি করতে পারবে না, তারা জীবনেও আপনার প্রজেক্ট সাস্টেন করতে পারবে না। সো এন্টারপ্রেনারশিপ তৈরি না করার মেন্টালিটি রাখা। আরেকটা হচ্ছে যে টেকনোলজি বেস না যাওয়া। বাংলাদেশের ম্যাক্সিমাম এনজিও নামমাত্র টেকনোলজি ইউজ করে। এই যে আমরা যে কেস রিপোর্টিং সিস্টেমের কথা বললাম, এটা হাইটেক একটা বিষয়। এনজিওদের মাথাতে জীবনেও এই জিনিসটা ঢুকবে না যদি টেক পার্সন না থাকে, বা কোর টেক পার্সন না থাকে, বা যারা ডিজিটাল বিষয় নিয়ে আগে থেকে কাজ করে তারা যদি না থাকে। সো এই জিনিসগুলো নিয়ে এনজিওরা খুব কম কাজ করে, শুধুমাত্র উঠান বৈঠক এবং অ্যাওয়ারনেসের মাঝখানে থাকে। আরেকটা বিষয় যেটা বললেন যে বিজনেস, কেন বিজনেস করতেছে, বাট কিন্তু আপনি কি জানেন খুব কম মাত্র এই এনজিওগুলো এরকম বিজনেস করতেছেন। আপনি যেটার কথা বলতেছেন ওইটা ছাড়া আর কোন মানুষ বিজনেস করতেছে তেমন একটু যদি দেখাইতেন। আরও আছে, খুবই কম। যেমন হচ্ছে এই পাশে একটা নাম নাম আসলে বলতে চাচ্ছি না কারোই, নাম নিয়ে সমস্যা। কিন্তু বিষয়টা হচ্ছে যেমন যাদের চক্ষু হাসপাতাল আছে আর কি, চক্ষু হাসপাতাল 2টা এনজিও আচ্ছা, আছে। আমি বুঝতে পারছি যাদের কথা বলতেছি। ওদেরও কিন্তু এরকম বিভিন্ন শোরুম, তারপর আছে। তারপর আমাদের এখানে যাদের রিসোর্ট আছে, 5 স্টার রিসোর্ট আছে, হ্যাঁ, তাদের নিজেদেরও হচ্ছে বিজনেস সাইড আছে। তো সেগুলো আবার ব্যাপক বিজনেস সাইড। ইভেন যদি বলা যায় মানুষ ওদের বিজনেসগুলোর অনেকে নামে হয়তো চিনবে না যে এটা আসলে ওই এনজিওর বিজনেস। একদম একদম সত্য। সেটা আমি বলি এখানে, সেটা হচ্ছে ধরেন বগুড়াতে 5,000 এনজিও আছে, কথার কথা, সাপোজ অ্যাপ্রক্সিমেটলি 5,000 এনজিও আছে, 5,000-এর ভেতরে 5 জনই এরকম বিজনেস করতেছে, আসল কথা। বাকি কেউ সাস্টেনেবলও না, প্রফিটেবলও না। আর এই 5 জনকে বলা হয় মাফিয়া, কিন্তু কোট আনকোট করে বললাম আর কি। তো আরেকটা জিনিস হচ্ছে যারা এরকম যে অলিগলিতে যেসব এনজিও সংস্থা পড়ে আছে, এদের ক্ষেত্রে আমি দেখবো যে এরা সেরকম কোনো হেল্প পাচ্ছে না, না, এরকম কোনো প্রোগ্রামই চালাচ্ছে না। তাদের অনলি বিজনেস হচ্ছে মাইক্রো ফাইন্যান্স। একদম। তো ওরা তো আলটিমেটলি ওটাও তো বিজনেস। মাইক্রোফাইন্যান্স নিয়ে আমি আসলে কথা বলি না, কারণ এটা তো নিজে চক্রবৃদ্ধি হারে কখন পড়ে যাবো সেই চিন্তা করি খালি। মাইক্রোফাইন্যান্স নিয়ে কথা না বলার কারণ হচ্ছে এটা আসলে আমার পার্সপেক্টিভ, আমি আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি না। বাট ম্যাক্সিমাম এনজিওরা কোনো ফান্ড পায় না। আর এখন এমন অবস্থা 2026 সালে ফান্ড ক্রাইসিস দেখা দিচ্ছে, ডোনাররা ফান্ড করতেছে না, ইভেন বড় বড় এনজিওরাও ফান্ড পাচ্ছে না, শুধুমাত্র কয়েকটা সেকশন ছাড়া। আমি রিসেন্টলি হচ্ছে যে একটা মিটিং ছিল আমার, হচ্ছে যে ইরানি অ্যাম্বাসিডারের সাথে বগুড়ায় আসছিলেন। তো উনি বলতেছিলেন যে যারা বিশেষ করে বগুড়াতে 5 বা উত্তরবঙ্গে 5 ধরনের ফান্ড বেশি ঢুকতেছে, তার ভিতরে এগ্রিকালচার, শুধু এগ্রিকালচার না, মানে গতানুগতিক ট্রেডিশনাল এগ্রিকালচার সেটা না, এগ্রোটেক, এগ্রো এন্টারপ্রেনারশিপ, এগ্রো ইকোনমিক্স, এগুলোতে ফান্ড ঢুকতেছে। তারপরে হচ্ছে যে সোলার এনার্জি, গ্রিন এনার্জি, সাস্টেনেবল এনার্জি, এগুলোতে ফান্ড ঢুকতেছে। মূলত আমরা যারা এনজিওগুলো দেখি সেগুলোতে খুবই গতানুগতিক কাজ হয়। আরেকটা জিনিস হচ্ছে যে যেটা বললাম যে উঠান বৈঠক বা এই টাইপের সেকেলে পদ্ধতিতেই আগায় আছে, অনেক বেশি টেক পার্সন তাদের মধ্যে নাই। আসলে এনজিওগুলো কি এতটাই আনস্মার্ট যে তারা বুঝতেছে না কী টাইপের লোক হায়ার করতে হবে? আর তারা যদি এতটা আনস্মার্টই হবে, তারা ওই পোর্শনটা কিভাবে বোঝে যে তাদের নিজেদেরকে ভিজুয়ালি অনেক লুক গুড দেখাতে হবে বাইরে, তারপরে হচ্ছে ওদেরকে বিজনেস করতে হবে, ফাইন্যান্সের ক্যালকুলেশন কীভাবে বুঝতেছে যে তাদেরকে এখান থেকে প্রফিটেবল হতে হবে? তারা তো ওই সেকেলে মানুষ, তারা টাকা আসতেছে না এনজিও বন্ধ করে চলে যাবে। মানুষ সেকেলে না, বাট চিন্তাধারা মানে ওই সেকশনে সেকেলে কিছুটা থেকে গেছে, বাট তারা আনস্মার্ট না, তারা অনেক স্মার্ট। তারা জানে যে কোন জায়গা থেকে প্রফিটেবল হতে হবে, তারা খুব ভালো করেই জানে। আমি নিজে আমার ওয়াইফের সাথে একটা রিসার্চ প্রজেক্টে হেল্প করছি তাকে, যেটা ফান্ডেড ছিল। প্রজেক্টটা এমন একটা টপিকে ছিল যে এই সম্পর্কে যদি কাউকে প্রশ্ন করা হয় সে অ্যান্সার দিবে না ঠিক মতো। হ্যাঁ,
মহিলাদের পার্সোনাল টপিক, সো তারা অ্যান্সার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। স্বাভাবিক। বিভিন্ন জনকে কল দিলে দেখা যাবে যে তাদের মধ্যে একজন দুইজন হয়তো বলে কিছুটা, বাট প্রপারলি ডেটা কালেক্ট করা যায় না। এখন ওটা একটা ফান্ডেড প্রজেক্ট, ওটা তো কেউ বন্ধ করে দেবে না। আমি দেখলাম লাস্টে গিয়ে যেটা হলো, এটা ডেটাতে কোনো রকম গরমিল করে জাস্ট এন্ট্রি দিয়ে শেষ করে দেওয়া হলো। তো আমার মনে হয় যে এই এনজিও বা ওটা হচ্ছে, ওটাও একটা পপুলার রিসার্চ অর্গানাইজেশনের, হ্যাঁ। জি, বুঝতে পারছি আমি। তো খুবই পপুলার, যাদের সাথে লাইট হাউসও কাজ ওয়ান করতেছে অ্যান্ড অনলি বাংলাদেশ হ্যাঁ, রিসার্চ হ্যাঁ, অর্গানাইজেশন একমাত্র বলা যায়, হ্যাঁ। তো এখন ঘটনা হচ্ছে যে তারা, আমার কাছে মনে হয় তারা ওয়াইজ এনাফ, যে তারা আসলে এটা করতেছে নিজেদের উদরপূর্তি করার জন্য, আর কিছু না। একদম। আমি এনজিও নিয়ে এই টপিকটা এই জন্যই তুললাম যে নর্মাল সাধারণ মানুষ যারা এই পডকাস্টটা দেখবে তাদেরও বোঝা উচিত যে তারা যেখান থেকে মাইক্রো ফাইন্যান্স নিচ্ছে, আই এম নট প্রমোটিং এনি এনজিও, আমি আরও মানুষকে অনুৎসাহিত করতেছি যাতে তারা এখানে না যায়, কারণ তারা ওখানে গিয়ে আলটিমেটলি ঘুরে ফিরে মাইক্রো ফাইন্যান্সের মধ্যে ঢুকতেছে, অ্যান্ড তারা তাদের সহায় সম্বল সব কিছু শেষ করে। যেমন একটা পপুলার এনজিওর একটা জায়গা বলি, সেটা হচ্ছে তারা যাদেরকে মাইক্রো ফাইন্যান্স দেয়, যাদেরকে হেল্প করতেছে, ক্ষুদ্র ঋণ দিচ্ছে, দেওয়ার মাধ্যমে তাদের পরিবার থেকে কোনো একটা মানুষকে তাদের যে কোনো একটা বিজনেসে জব করতে প্রেশারাইজ করে, অ্যান্ড সেখানে জব পাইতেও তারা আবার উল্টা ওই পরিবারটা থেকে টাকা নেয় সিকিউরিটি মানি হিসেবে। অ্যান্ড যখন সে জব ছাড়তে ধরে তাদেরকে বিভিন্নভাবে অনেকভাবে ব্ল্যাকমেইলও করা হয়, বিভিন্ন হার্মও করা হয়। সো সব কিছু মিলে আমি বলবো যে খারাপ মানুষ থেকে আসলে দূরে থাকা বেটার, যত দূরে থাকা যায় তত সেফ। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে গভর্নমেন্টের পাশাপাশি কিন্তু বাংলাদেশে এনজিও বেশ কিছু বিষয়ে কাজ করছে, ভালো কাজ করছে। যেরকম হচ্ছে যে এইচআইভি সচেতনতা বৃদ্ধির জন্য গভর্নমেন্টের পাশাপাশি এনজিও বেশ ভালো কাজ করছে। এরপরে আরও আরও বেশ কিছু ভালো কাজগুলো আসলে যেটা হয়েছে, যে আমার কাছে যেটা মনে হয়, আমার পার্সপেক্টিভ থেকে আমি অনেক কাছ থেকে দেখছি এই জিনিসগুলো, যে একটা ডোনার ফান্ড করছে, তাকে তো কিছু ভিজিবল অ্যাক্টিভিটিস একদম, দেখাতে একদম, হবে। একদম। এখন মানুষ ওই ভিজিবল অ্যাক্টিভিটিসের জন্য মানুষ কিছু জানতে পারছে, বাট ওদেরকে যেই পরিসরে যে ব্যাপকভাবে কাজ করা দরকার এটা ছিল, সত্য। হ্যাঁ, সেটা তারা না করে কস্ট কাটিং করে নিজেদের এটা এখন খুব সাধারণ, কারণ যেহেতু এনজিও সেকশনে স্যালারি বেস সবাই চলে, কারণ এখানে মালিকানা নাই। তো এখান থেকে ওরা ওই ফান্ড থেকে কস্ট কাটিং করবে, এটাই স্বাভাবিক বিষয়। আচ্ছা, আমরা মোটামুটি অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, এনজিও নিয়েও কথা বললাম, কিছুটা ক্যারিয়ার ট্রান্সফরমেশন নিয়ে কথা বললাম। এরপরে আসি হচ্ছে এই এনজিওতে কাজ করতে করতে আবার দেখলাম যে মার্কেট প্লেসে চলে আসা, হ্যাঁ, এটা কিভাবে কি শুরু হলো? মার্কেট প্লেসের বিষয় আছে যে এনজিওর পাশাপাশি কিন্তু আমি কাজ করে যাচ্ছিলাম, এরকম না যে কাজ করতেছিলাম না, কাজ করে যাচ্ছিলাম, বাট কাজ করার মোটিভেশন খুব কম কাজ করতো। মানে যখন জব, ইভেন আমার একটা টিম ছিল, এর মাঝখানে আমি একটা রাইটিংয়ের টিম তৈরি করছি, সেখানে টিম লেখালেখি করতো। হঠাৎ করে কী হইলো যে বগুড়াতে একটা পপুলার ফার্ম আছে, সো আইটি ফার্ম বলা হয় ওটাকে আর কি। তো ওইখানে জবে ঢুকলাম, জবে ঢোকার পরে টিম ছেড়ে দিলাম, ভাই ব্রাদার নাম করে টিম ছেড়ে দিলাম। পরে দেখলাম যে অফিস পলিটিক্স অ্যান ত্যান অনেক কিছু মাঝখানে জব ছেড়ে দিলাম, আমার টিমও শেষ, চলে গেল। তখন আবার নতুন করে আমার একলা জার্নি শুরু করতে হয়েছে। তো এই আস্তে আস্তে কাজ করা, বাট ওই যে জব করার মেন্টালিটি তৈরি হয়ে গেছে, এইখানে আসলে আমি অনেক পিছিয়ে গেছি এখানেই। তো হঠাৎ করে তা মোটিভেটেড পারসন তো আপনি, কারণ আপনি এই জারেন স্টুডিও, এই জেডএম স্টুডিও, এ তো ভাই পুরো আমার একদম মোটিভেট করে ফেলছে। আসলে আমি মোটিভেটেড ছিলাম না, কাজ করতে ইচ্ছাই করে না, এখনও না। ইভেন এখনও মাঝে মধ্যে মনে হয় যে না, এত কাজ করে কী করবো। বাট লাস্ট 3 মান্থে মনে হয় আমি বেশ প্রেশার নিয়েছি কাজের, বাট যখন শুরু করছি সেই সময়ের প্রেশারের কথা মনে পড়ে যায়। তো হ্যাঁ, আপওয়ার্কে আবার নতুন করে শুরু করা, মানে নতুন করে না, আপওয়ার্কে আমি কখনো কাজ করি নাই, ফাইবারে কাজ করছি আমি লম্বা টাইম, বাট ওই আজে বাজে কাজ যেগুলো বলে আর কি। ইভেন আমি সিপিএম মার্কেটিংও করছি, সেটা আসলে গর্বের সহিত সবার কাছে বলা যায় না। সিপিএ মার্কেটিং বলতে বাংলাদেশে এমন একটা জিনিস, যারা একবার সিপিএ মার্কেটিং করছে তারা জানে এর মধ্যে আসলে কি আছে। সো ওই যে ওই পোর্টফোলিও কখনো দেখানোর মতোও না, বাট নতুন করে আবার এই শুরু করা আপওয়ার্কে। এবং আসলে আমি মোটিভেশন ছিল না বিধায় আমি কাজ করতাম না। এই যে আপনি পুশ করার কারণে আমার আসলে এই জার্নিতে ঢোকা, অ্যান্ড বেশ ভালো জার্নিটা আমার কাছে মনে হচ্ছে। আমি মোটামুটি অনেকগুলো দিন নিজের ভাই ব্রাদারদের মধ্যে আপওয়ার্কের জ্ঞানগুলা ফ্রিতে বিলাইতাম, এখন চিন্তা করছি আর ফ্রিতে বিলাবো না, ঠিক আছে। পারফেক্ট। সো এখন হচ্ছে আমি জিনিসটা প্রথমে নিয়ে আসলাম হচ্ছে একটা খুবই নামমাত্র টাকা একটা ওয়ার্কশপে নিয়ে আসছি, অ্যান্ড এরপরে দেখা যাবে এই কনসালটেন্সির জন্য আমি হিউজ চার্জও করতে পারি। তো কারণ আমি চাই এই যে এই ওয়ার্কশপে আমার এখানে যারা জয়েন করবে, হ্যাঁ,
তাদেরকে ঘাড় ধরে আপওয়ার্কে প্রজেক্ট পাওয়ানো। একদম ঠিক একদম আছে? যেমন রিসেন্টলি যেটা হয়েছে যে মারুফ ভাইকে একটু আমি করতেছিলাম, বিভিন্নভাবে গাইডলাইন দিচ্ছিলাম। গতকালকে মারুফ ভাই প্রথম তার প্রজেক্ট পাইছে, 2টা অর্ডার আসছিল, বাট একটা ক্লায়েন্ট সম্ভবত স্ক্যামার, যার কারণে তার অর্ডার অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, তার পেমেন্ট মেথড ভেরিফাইড না, দ্যাটস ওয়াই অর্ডার অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। বাট আরেকটা ক্লায়েন্টের সাথে মারুফ ভাই কাজ করা শুরু করছে। তো এরকম আমি মোটামুটি চেষ্টা করি আমার আশেপাশে যারা আছে তাদেরকে ফ্রিতে প্রথম শিখাইছি আর কি। এখন আর কি ওই অফারটা অফ, আরেকটা বিষয় হচ্ছে যে 100% যে ডিসকাউন্ট। আরেকটা বিষয় হচ্ছে মানুষ যখন এই আপনার শুরু করে এই ওয়ার্কশপ কোর্স, অনেকে ভাবে যে তাবিজ বিক্রেতা একটা টার্মস, কিন্তু 2016 থেকে চলতেছে এই জিনিসটা, তাবিজ বিক্রেতা, এই তাবিজ বিক্রি করা শুরু করছে। ভাই সবাই যদি তাবিজ বিক্রেতা হয়, আপনি তাবিজ বিক্রি হইলো, আপনি একবার কিনে দেখেন, পয়সাই তো 2000 টাকায় তো নষ্ট হবে। কিনে দেখেন, যদি মনে হয় তাবিজ বিক্রি, দেন মাইট বি আপনি একটা ভালো লম্বা চড়া একটা কমেন্ট করতে পারেন যে ভাই তাবিজ বিক্রি করছো তুমি। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ তাবিজ বিক্রেতার খপ্পরে কেন পড়ে? প্রথমত যাচাই করে নেওয়া উচিত যে বিক্রয়ের কাছে সে শিখতে গেছে, সেই বিক্রয়ের কাছে জানতে চাওয়া উচিত এই আপনি কি করছেন। আমি অনেক দেখছি যে অনেক এজেন্সি বুক করে কোচিং সেন্টার হয়ে গেছে, তার কারণ তাদের নিজেদেরই কাজ নেই। তো যে এজেন্সি কোচিং সেন্টার হয়ে গেছে সেই এজেন্সিকে জিজ্ঞেস করা উচিত যে ভাই আপনার তো আপনি আমাদের শিখাচ্ছেন কীভাবে ফ্রিল্যান্সিং করতে, কীভাবে টাকা রোজগার করতে হয়, আপনি নিজেকেই এই লাইন থেকে টাকা আনছেন। আরেকটা বিষয় খেয়াল করেন, একটা মানুষ 500 টাকা কোর্স নিতে করতেছে, একটা এত দামি একটা কোর্স, ওটা তো স্ক্যামারই হবে। অনেকে এক্সপেন্সিভ রেটেও স্ক্যামার আছে। ওই যে আপনি সারের মতো স্যারগুলো যারা আছে আমাদের জগতের, যিনি ছিলেন জামাল শাহ, ধরে করতেছে বড় লেভেলে বাট্টা রেটস মানুষ। সো এই টাইপের মানুষদের কাছে ওর কাস্টমারগুলোকে দেখতে হবে। ধরেন আপনি একটা কোর্স কি দেখছেন, আমি যখন কোর্স কিনতে যাই বা কোর্সকে অবজার্ভ করি, আমি দেখি অডিয়েন্স কারা কিনতেছে, গ্রুপে জয়েন করলে বোঝা যায় যে কারা কিনতেছে। আপনি ধরেন একটা প্রথম ওই যে ওডিএ মাঝখানে একটা বড় স্ক্যাম, এটা আসলে বুঝতেছে আমি জানি না, তখন স্ক্যামটা আসলে পার্সোনালি পরিচিত ছিল, লোক হিসেবে ভালো ছিলেন। তো ওনার প্রথম যে কোর্সটা ছিলেন ওটা ভালো ছিল, বড় যে সেগুলো ভালো ছিল। তো ওই প্রথমটা কিনতে কিনলে আপনি ওই গ্রুপে ঢুকে বুঝতে পারবেন অডিয়েন্সটা জামাল স্যার যে যিনি 35,000 টাকা দিত বা 50,000 টাকা দিত, ওনার অডিয়েন্স ছিল তারা জানেন দিত রিক্সা আলা মেলা আলা এদের করে স্টার্ট করছিলেন। অডিয়েন্সকে অবজার্ভ করে রিটার্নটা চাচ্ছ না বলছে বেন্টর তো আগেই বাটপার পরে অডিয়েন্স নিজেও আসলে ওখানে টাকা দিতেই গেছে। আর একটা যেটা হচ্ছে কোন একটা কোম্পানি শুরু হলো হচ্ছে সার্ভিস সেল করার জন্য, পরে তারা সার্ভিস সেল করতে পারবো তখন কোর্সটা দিল, তখন বুঝতেই হচ্ছে এতে বিকাশে হয়। যেমন অনেক সময় দেখা যাচ্ছে তারা নিজেদের এমপ্লয়ীদেরকে নিজেদের স্টুডেন্ট হিসেবে যেটাই হোক। বাট আমার এখানে আমি যেটা করার ইচ্ছা হচ্ছে যে যাদেরকে আমি আমার প্রাইভেট গুলোতে নিই মোটামুটি অনেক ভালো সাপোর্ট চেষ্টা করবো, অ্যান্ড আনটিল ওরা প্রজেক্ট পায়। হ্যাঁ, ওরা নিজেদের ক্যারিয়ারে দাঁড় হয়ে যায় ততদিন পর্যন্ত ওদের পিছিয়ে লেগে থাকতে ইচ্ছা। আর অনেকের ক্ষেত্রে আপওয়ার্কে যেটা হয় যে কানেক্টের অনেক বেশি এক্সপেন্সের কারণে অনেকে চাকরি শুরু করতে হয় না, বাট আই হ্যাভ ডিফারেন্ট তারা যদি হচ্ছে ডেডিকেটেড হয়, আমি হয়তো এরকম করতে পারি তাদের নিয়ে এসে তাদেরকে আমার এজেন্সির আন্ডারে নিয়ে এসে আমি তাদেরকে সেখানে স্পেন্ড করলাম। এটা অবশ্যই তারা কতটা ট্রাস্টেড, তাদেরকে কত ট্রাস্ট করা যায়, তারা কতটা অনেস্ট সেরকমই। তো মোটামুটি আজকে অনেক সুন্দর বিষয় নিয়ে কথা বললাম। মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। আমাদের সবার তো ফিউচার একটা প্ল্যান থাকে যে গ্রোথ ফান্ডার, তোমার ফিউচার কোনো সন্দেহ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অনলাইন যেমন থাকবে নেক্সট 10 ইয়ার্স, আমি প্রেডিক্ট করতেছি 10 ইয়ার্স কত হবে হয়তো বলা যায় যে প্রযুক্তি লাগা শুরু করছে না কোনো আইডিয়া। সো আমার মনে হয় যে স্কিলসের পাশাপাশি ডিফারেন্ট স্কিলস শেখা জরুরি, শুধু অনলাইন লাইক অফলাইন স্কিলসের আসা জরুরি। এগ্রিকালচার খুবই ম্যান্ডেটরি স্কিলস। সেকেন্ড হচ্ছে যে কুকিং খুব জরুরি স্কিলস, আপনার শিখতে হবে, নিজে রান্না করে সার্ভিং করতে হবে। সেকেন্ড থার্ড স্কিলস হচ্ছে যে আপনার ফার্মিং, ফিশারিজ নিতে পারি, এবার আপনার লাইভস্টক পালন করা, এগুলো প্রপারলি শিখতে পারেন এবং নিজে ছোট ছোট করে পালন করার সুযোগ করতে হবে। অনলাইন জিনিসগুলো নিয়ে আমার
যেটা পারসেপশন সেটা হচ্ছে যে ডে বাই ডে নতুন নতুন জিনিস আসছে, আবার ডে বাই ডে আমার বয়স বাড়তেছে। তো অনেকে হয়তো অনেক ক্যাপাবল যে অনেক বয়স পর্যন্ত অনেক কিছু শেখার ধৈর্য রাখে, কারণ আমি নিজেকে মনে করি আমার অতটা ধৈর্য নাই, বা আমি এতটা ধৈর্যশীল না যে আমি এরপরে আরো 5-6 বছর পর যে আরো নতুন করে শিখছি। এটা আমার মনে হয় না। আর অনলাইন বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে জব করার জন্য বা এইসব জায়গায় কাজ করার জন্য যে পরিমাণ কমপ্লেক্স জিনিস শিখতে হয়, ওরা হয়তো তখন শিখতে হবে না। বাট এগ্রিকালচার ইজ ভেরি সিম্পল। আমার কাছে মনে হয় যে যদি আমি এই জিনিসটা একবার এত করে ফেলতে পারি, আমার যদি একবার মাটির সাথে সম্পর্ক হয়ে যায়, হ্যাঁ, তো অনলাইনে হয়তো একসময় গিয়ে আমার গ্রোথ থেমে যেতে পারে, এই জায়গায় হয়তো আমি তখন তো আমাদের মতো যেমন মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে, আমাদের যেখানে যে ইনভেস্টমেন্টের একটা অভাব থাকে, পয়সা থাকে, এগ্রিকালচারের যেখানে যে জায়গা জমি তো দরকার, দেখা যায় আমাদের সেরকম জায়গা জমি নেই। আমরা যেটা করতে পারি, এই ব্যাগটুকু মায়ের টাকা পয়সা ইনকাম করতে হবে, তারপর সেটা দিয়ে জায়গা জমি কিনে। যেটা পারসেপশন এখানে আমি অ্যাড করি, গতকালকে আমি একটা ফার্মাসি প্রজেক্ট ছিলাম শহরে, তো আমি সিস্টেম বিশাল বড় বিএনপি ভারতে। তো আমি বললাম যে ভাই এই যে আপনি অনলাইনে কাজ করতেন, অনলাইনে কাজ করতে করতে আবার এই যে এগ্রিকালচার এই বিজনেস কেন এত পয়সা দিয়ে পাই না দেখুন, এর উদ্যোগ মানে এই উদ্যোগটা দিচ্ছেন যে এটা ইন্সপিরেশন কি, সে ইন্সপিরেশন বলছে যে অনলাইনে সময় নষ্ট হবে, এটা আমি জানি কোলাপস করবে, আমি ওয়ার্ল্ড দিকে এগোচ্ছি। কিন্তু এই যে অনলাইনে কাজে লাগে যে একটা সাস্টেনেবল প্যাসিভ ইনকাম হিসাবে সেই জিনিসটা আমি মোটিভেট করছে। সেকেন্ড বিষয় হচ্ছে যে পয়সা যেটা দেখতে হবে ইনভেস্টমেন্ট এবং জেনুইন ইনভেস্টমেন্ট আছে, দুই নাম্বারই করে নাই। অনেক মানুষ দুই নাম্বারই করতেছে এগ্রিকালচার হিসেবে, দুই নাম্বারই করে নাই। জেনুইন ইনভেস্টমেন্ট নিয়ে মানুষের টার্গেটে কাজ ইয়ে করছে, মানুষকে তার পার্টনার হিসেবে ইনক্লুড করছে শেয়ার সেলিং এর মাধ্যমে এবং রিয়েল প্রফিট করতে। যাই হোক, দেখা যাক ফিউচারে কি আছে, বলা যায় না, কারণ একটা সময় এক এক রকম সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে বলা যায়। আশা করি সবার আমাদের প্রফেন্সে আসার জন্য অনেক কিছু কথা বললাম, দুটোর সময় আশা করি সামনে আরো